একটা অ্যাডোবি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যেই সফটওয়্যারগুলো ইউজ হয়, গ্রাফিক ডিজাইনে কিন্তু অনেকগুলো সফটওয়্যার ইউজ হয়, আপনারা হয়তোবা জানেন হয়তোবা জানেন না। গ্রাফিক্সের জন্য প্রায় আপনার 8টা থেকে 10টা আপনার সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য ইউজ করা যায়। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপের পরে ইনডিজাইন আছে, কোরাল ড্র আছে, তারপর হচ্ছে মিউস আছে, আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য ইউজ করা হয়। কিন্তু এত সফটওয়্যার রেখে কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করব, সেটা সম্পর্কে একটু জানা দরকার আমাদের। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটা সফটওয়্যার হচ্ছে এমন আপনার অংশ, এমন একটা আপনার কোর পয়েন্ট গ্রাফিক্স ডিজাইনের জন্য, যার মাধ্যমে আপনি খুব সহজেই এই দুইটা যদি আপনি মোটামুটি আয়ত্ত করতে পারেন, খুব সহজে আপনি কি করতে পারবেন, ফুল গ্রাফিক্স নিয়ে যে বাকি যে সফটওয়্যারগুলো আছে ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। খেয়াল করে দেখেন, সেই 1998 সালে মেবি আপনার ফার্স্ট হচ্ছে আপনার সিএস আসছে মেবি। তো ওই সিএস যখন আসছে, ওই সিএস থেকে শুরু করে আজকে হচ্ছে প্রায় 2021, অর্থাৎ 21 বছর, ওদিকে 2 বছর, প্রায় 23 বছর যাবতই অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ চলে আসতেছে। কেন? আমার মনে হয় আরও আগের থেকে দেয়, আমি জাস্ট বলা আর কি। সিএস ওই সময় মনে হয় অন্য একটা ভার্সন ছিল মেবি। তো CS1, CS2, CS3, CS4, এরকম কত CS10 পর্যন্ত আসছে। এরপর হচ্ছে আবার সিসি আসছে, সিসির পরে CC21 পর্যন্ত, CC11 থেকে শুরু করে সিসি 2000 সাল থেকে শুরু হয়েছে মনে হচ্ছে। তো এই যে প্রায় এই আপনার 21 বছর প্লাস এরও আগে থেকে শুরু করা এই সময়টা, যে কেন শুধু সফটওয়্যার ইলাস্ট্রেটর এবং ফটোশপই কেন আপনার মানে আপগ্রেড হচ্ছে, অন্য কোনো সফটওয়্যার কেন নাম আসতেছে না, এই জিনিসটা একটু বোঝা দরকার ছিল। কারণ দেখেন, আমরা ইনডিজাইন দেখছি, ইনডিজাইনের পর আবার কোরাল ড্র ইউজ করছে, আবার মিউজ নামের একটা আপনার সফটওয়্যার আছে। এই যে সফটওয়্যারগুলো আপনার চেঞ্জ হচ্ছে, কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ কিন্তু ঠিকই থাকতেছে। কারণ হচ্ছে এই ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে যা করা যায় বা যা করতে পারবেন আপনি, বাকি যে সফটওয়্যারগুলো আছে কোনোটা দিয়েই তা করতে পারবেন না। এই দুইটার জ্ঞান যদি আপনার ঠিকঠাক মতো থাকে, তাহলে খুব সহজে আপনার গ্রাফিক্স ডিজাইনের অন কাইন্ডস অফ ওয়ার্ক আপনি খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আর এই দুইটা কোর সফটওয়্যার নিয়েই আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের টোটাল কোর্সটা রেডি হবে। অর্থাৎ এইখানের মধ্যে যতগুলো প্রজেক্ট আপনার মার্কেট প্লেস এবং কর্পোরেট লেভেলে কাজ করা যায়, যেই প্রজেক্টগুলোর অনেক ভ্যালু, প্লাস হচ্ছে কিভাবে আপনার যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাআল্লাহ আলাপ করব। তো আমরা শুরুতেই শুরু করব হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আমরা কাজ করবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2017 ইউজ করব এখানে। আর আপনার ইচ্ছা করলে 15.5, 18, 19, 20 যা ইচ্ছা ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে বলে দিব যে অ্যাকচুয়ালি ফটোশপ আপনার 2020 আর 2017-এর মধ্যে পার্থক্যটা কই, অর্থাৎ 20-র মধ্যে আর 17-এর মধ্যে পার্থক্যটা কই, আপনি 20 ইউজ করলে কি পাবেন আর আমি 17 ইউজ করতেছি কি পাবো, দুইটার মধ্যে ডিফারেন্সগুলো কি কি সবগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি অনেকগুলো সফটওয়্যার মানে এর মধ্যে আমরা ফার্স্ট কেন ইলাস্ট্রেটর শুরু করতেছি, কি কি কারণে শুরু করতেছি, সে বিষয়টা আমরা একটু জানা দরকার। সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমরা একটু অন্য একটা অপশন নিয়ে কাজ করি। তা গতকালই আপনাদের সাথে কথা বলা হয়েছে যে গ্রাফিক্স ডিজাইন, তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমরা কথা বলছি গতকালই। তো গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলাপ করছি। তা আমি যদি জাস্ট গুগলে একটু সার্চ করে দেখি যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, তখন খেয়াল করে দেখেন আমি মিনিংটা বলতে চাচ্ছি না, আমি মিনিংটা অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি এর কাজটা। যেহেতু আমরা গতকাল হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন কি সেটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে এলিমেন্ট দেখাতে চাচ্ছি, অর্থাৎ ভিজুয়াল এলিমেন্ট দেখাতে চাচ্ছি। এখন আমি যদি আপনার ইমেজে চলে যাই,
তখন আমার সামনে একটু খেয়াল করে দেখেন যতগুলো অংশ দেখতেছি প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও না কোথাও না একটু ডিজাইন দেওয়া আছে এবং বোঝানোর চেষ্টা করতেছে আসলে জিনিসটা কি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, গ্রাফিক্স ডিজাইন নিয়ে গতকাল যে কথাটা বলছি যে যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইন, ওই ডিজাইনটা কেমন হইতে হবে, প্ল্যানিং এবং প্রজেক্টিং আইডিয়ার মাধ্যমে কোনো কিছু ভিজুয়ালাইজেশন করা অথবা কি করা, টেক্সটের মাধ্যমে ওই জিনিসটা প্রকাশ করা। এই যে অংশটা আছে, এখন ওই প্রকাশটা যে করতেছেন, এই প্রকাশটা কি অ্যাকসেপ্ট করতেছি না করতেছে না, অর্থাৎ অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন না করতেছেন না, সেটাও কিন্তু আমাকে মানে কনফার্ম হইতে হবে। যদি আমি কাজটা করতে পারি তাহলে হচ্ছে আপনার আপনি গেইনার। আমি এই যে জিনিসটা ওপেন করার একটা কাজ মানে কারণ আছে, কারণ হচ্ছে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে, কিছু কিছু ডিজাইনের মধ্যে আমাদের চোখটা আটকায় যেতেছে, অর্থাৎ যে জিনিসটা ভালো লাগতো মনে 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 বলতেছি যে ডিজাইনটা খুব ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে যে ডিজাইনটা খুবই ভালো লাগতেছে। আবার কিছু কিছু ডিজাইনের প্রতি আমাদের কোনো ধরনের ইন্টেনশনই আসতেছে না। কেন? সবই তো গ্রাফিক্সের কাজ ছিল, তাহলে কেন আপনি এই কাজটা করতেছেন? কারণ হচ্ছে কিছু ডিজাইন আই ক্যাচিং, আর কিছু ডিজাইন আমাকে ইন্সপায়ার করতে পারতেছে না বা ইনফর্ম করতে পারতেছে না সে আসলে কি প্রোভাইড করতেছে, যার জন্যে আমরা ওই ডিজাইনটাকে স্কিপ করে যাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে মানে এইটা বিষয়টা নিয়ে আমি যে জিনিসটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ডিজাইন কনসেপ্টগুলো আছে, ডিজাইন কনসেপ্টগুলোকে আমাকে এমনভাবে সাজাইতে হবে জিনিসটা সিম্পল যাতে দেখতে গর্জিয়াস হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আপনার ডিজাইন আছে এই ডিজাইনগুলোর মধ্যে একটু তাকান, এক একটা এক এক ধরনের ডিজাইন, বাট এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার দিকে কিন্তু চোখটা চলে যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন এই ডিজাইনটার মধ্যে একটা চোখটা চলে যাচ্ছে, কেন জানেন? কারণ হচ্ছে সবগুলোর থেকে এই ডিজাইনটা একটু সিম্পল, জিনিসটা একটু সিম্পল বাট হচ্ছে দেখতে গর্জিয়াস। দেখেন অন্যান্যগুলোর মধ্যে এটা একটু আপনার কালারাইজ করা, এখানে একটু সিম্পল করা, এখানেও কালারাইজ করা, এখানেও কালারাইজ করা, এটাও কালারাইজ করা, এই যে কালারাইজগুলো আছে এর মধ্যে এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে। ওই যে বললাম যে আই ক্যাচিং করতেছেন কেন? সিম্পলের মধ্যে যদি আপনি ডিজাইন করেন আই ক্যাচিং করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা এই পার্টটা হচ্ছে আপনার যে গ্রাফিক্সে আসলে আমি যে ভিজুয়াল অ্যানিমেশনটা করতেছি সেই ভিজুয়াল অ্যানিমেশনটা কেমন বা কী ধরনের হয়, ভিজুয়াল অ্যানিমেশনটা কেমন বা কী ধরনের হয়, এই বিষয় নিয়ে আপনার কথা বলার জন্য আসলে এই জায়গাটা অংশ রেডি করা দেখানো। এখন আমি যদি একটু গ্রাফিক্স ডিজাইন আপনার প্রজেক্ট যদি আমি লিখি, যে গ্রাফিক্স প্রজেক্ট যদি আমি লিখি তাহলে আপনি দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনের অনেক প্রজেক্ট আপনার সামনে চলে আসবে। গ্রাফিক্স ডিজাইন প্রজেক্টের মধ্যে যদি আমি ক্লিক করি তখন দেখবেন যে আমার এখানে অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট চলে আসতেছে, বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট চলে আসছে, আপনার লিফলেট চলে আসছে, ব্যানার চলে আসছে, ডিজাইন চলে আসছে, বিভিন্ন ধরনের ইমেজগুলো চলে আসছে। এই যে ইমেজগুলো দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যেই সব প্রজেক্টগুলো বা যেই সব কাজগুলো মার্কেট প্লেসে সবচেয়ে বেশি, মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ওইগুলোকে আমাকে ফোকাস করতে হবে যাতে আমি মার্কেটের সাথে সময়ের সাথে গা ভাসিয়ে মার্কেটের সাথে পাল্লা দিয়ে আমি নিজেকে উপস্থাপন করতে পারি। এখন এই প্রজেক্টগুলোর মধ্যে কি কি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এর মধ্যে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার লগো ডিজাইন, লগো ডিজাইন যদি আমি সার্চ করি এই যে এই অংশগুলো ডিজাইনগুলো, এই লগো ডিজাইন, আর লগো কি জিনিস সে জিনিস সম্পর্কে আমি গতকাল বলছি, আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি, লগো হচ্ছে কোনো কোম্পানির আইডেন্টিটি। তা আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লগো ডিজাইন কি জিনিস বা লগো কি জিনিস। লগো হচ্ছে কোনো কোম্পানির আইডেন্টিটি বা পরিচয়, এর মাধ্যমে কি প্রকাশ পায়? এর মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে ওই কোম্পানিটা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে বা ওই কোম্পানির সম্পর্কে ধারণা। এরপরে হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিজনেস কার্ড আছে, কিভাবে করবেন না করবেন সব কিছু আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার লিফলেট ডিজাইন, লিফলেট ডিজাইন যদি আমি সার্চ করি তখন আমার কাছে অনেকগুলো লিফলেট চলে আসবে, এই প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো হবে।
এখন আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আপনি কেন আমাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছেন, বা এই জিনিসগুলো তো আমরা কাজ করব আর দেখব, কাজ করব আর দেখব, অর্থাৎ যখন এটা তখন আমরা কাজ করব, তো এখন আপনি আমাদেরকে কেন দেখাচ্ছেন? এখন দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, এই কাজগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে এবং আলাদা আলাদা সফটওয়্যার ইউজ হয়। এখন কোশ্চেন থাকতে পারে যে কেমন? আমি ইলাস্ট্রেটর বা ফটোশপ যদি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে যদি সব ডিজাইন করা যেত, ইলাস্ট্রেটর বা ফটোশপ যে কোনো আপনার যে সফটওয়্যারগুলো আছে ওই একটা সফটওয়্যার দিয়ে যদি সব কাজ করা যেত, তাহলে এতগুলো সফটওয়্যার বাজারে আসতো না। নিশ্চয়ই কোনো ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, কোন ধরনের ডিফারেন্স আছে, ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। এখন আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর মধ্যে দুই ধরনের কাজ হচ্ছে মার্কেটে আছে। নাম্বার 1 হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ, নাম্বার 2 হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। জিনিসটি একটু ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ আর একটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। এখন প্রিন্ট রিলেটেড কি জিনিস, কাজ কোন ধরনের? প্রিন্ট রিলেটেড কাজ হচ্ছে যেমন বড় বড় ব্যানার, রাস্তার পাশে দেখবেন বড় বড় ব্যানার আসছে। ব্যানার দেখি আমরা অনেক সময় রাস্তার পাশে দাঁড়ায় থাকে, তারপর হচ্ছে আপনার প্রতিবাদ সভা করে, স্লোগান দেয়। এই যে জিনিসগুলো যে আছে, এই যে আপনারা দেখতেছেন যে বড় বড় ব্যানারগুলো দেখতেছেন, এই যে অংশগুলো দেখতেছেন, এই ব্যানারগুলো দেখতেছেন, এখানে যে ব্যানারগুলো দেখতেছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড ওয়ার্ক। এটা হচ্ছে প্রিন্টের কাজ, প্রিন্ট হবে এটা। আবার একই জিনিস একটু খেয়াল করে দেখেন, আমি যদি আবার ব্যানার ডিজাইন লিখি, একটু খেয়াল করে দেখেন, এখানে ব্যানার কথাটা লিখছি, এটা আসছে। আবার ব্যানার লিখতেছি, আবার এই ধরনের ব্যানার আসতেছে, এটা একটা ব্যানার আসতেছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? আর আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ মনে করেন আমরা গ্রামীণ ফোন তো অনেকেই চিনি, আমরা গ্রামীণ ফোন সবাই চিনি। তো আমি একটু গ্রামীণ ফোনে যেতে চাই। এই যে গ্রামীণ ফোনে গেলাম, গ্রামীণ ফোনে গিয়ে এখানে একটু দেখাচ্ছি, এইখানে খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা ব্যানার, এই ব্যানার একটা ব্যানার, এটাও একটা ব্যানার। দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে প্রিন্ট ব্যানার, অর্থাৎ এটা প্রিন্ট হবে, আর এটাকে বলা হয় ওয়েব ব্যানার। তো প্রিন্ট ব্যানার যখন আমি কাজ করব, অর্থাৎ প্রিন্ট রিলেটেড যত কাজ আছে, যখন আমি প্রিন্টের কাজ করব, ওই কাজগুলো আমাকে করতে হবে হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর যখন আমি ওয়েব রিলেটেড কাজ করব, ওই সময় কাজগুলো আমাকে করতে হবে হচ্ছে আপনার ফটোশপে। ফটোশপ হয় হচ্ছে আপনার ওয়েব রিলেটেড কাজ প্রোভাইড করে, আর ইলাস্ট্রেটর করে হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমরা বুঝবো কি কি, মানে কোনগুলো হচ্ছে ওয়েবে ইউজ হবে, আর মানে কোনগুলো ওয়েবের জন্য করব আর কোনগুলো আপনার প্রিন্টের জন্য করব? নর্মালি আপনাকে যদি বলে যে প্রিন্টের কাজ, তখনই আপনি ইলাস্ট্রেটরে কাজ করবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, প্রিন্ট বুঝবো কিভাবে? খেয়াল করে দেখেন, এইখানে যখন আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে ওয়েবের জন্য, সে উনি আপনাকে বলবে যে আমি একটা ওয়েবসাইটের জন্য আমার একটা ব্যানার তৈরি করে দিতে হবে, এবং এইখান থেকে এইখানের যে পরিমাপটা আছে সেটা হচ্ছে পিক্সেলে সে আপনাকে প্রোভাইড করবে, যে এত পিক্সেল বা এত পিক্সেল। যখন সে কোনো সমাবেশ বা অন্য কোনো ব্যানার, অর্থাৎ প্রিন্ট রিলেটেড ব্যানার তৈরি করবে, তখন সে বলবে কি আবার একটা ব্যানার তৈরি করে দিতে হবে, সেটা হচ্ছে ফুটে, এত ফুট বাই এত ফুটে আমাকে করে দিতে হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাকে বা আমি যখন একটা কাজ করব, আমাকে নিশ্চয়ই আমার ক্লায়েন্ট আমাকে টোটাল ব্রিফটা দিবে, যে আসলে আমি ওই জায়গাটা ইউজ করতে চাচ্ছি, এই ধরনের কাজ ইউজ করতে চাচ্ছি, এই জন্য তুমি এটা বানায় দিবা। এই যে কাজগুলো আছে, অর্থাৎ ডিফারেন্সটা আছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে, যে প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে ওগুলো আমাকে করতে হবে কোথায়? অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর যে ওয়েব রিলেটেড কাজগুলো আছে সেগুলো আমরা করব হচ্ছে ফটোশপে। এখন আর কোশ্চেন আছে যে ওয়েবের কোনো কাজ কি ইলাস্ট্রেটরে করা যাবে না? অবশ্যই করা যাবে। কিভাবে করবেন না করবেন সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো।
তো একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ, অর্থাৎ আমি যদি একটা কাজ করতে চাই তখন আমাকে কি করতে হবে, এটাকে দেখতে হবে আসলে এই যে সফটওয়্যারটা মানে এই কাজটা আমি কোনটার মধ্যে করব, কি ধরনের কাজ করব বা কোন সফটওয়্যারটা ইউজ হবে। এমন অনেক আপনার গ্রাফিক্স ডিজাইনার আছে ওনারা নিজেরাই জানে না আসলে কোন সফটওয়্যার কোথায় ইউজ হয়, এরকম অনেক সফটওয়্যার মানে গ্রাফিক ডিজাইনার আছেন। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে যে লগোটা আছে, এই যে লগোটা আছে, এই লগোটা আমরা তো এখানে অনেকেই আপনার অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে জানি। এই যে লগোটা আছে, এই লগোটা আপনার আহ, আমি তৈরি করতে চাচ্ছি কোন সফটওয়্যারে তৈরি করব। ইলাস্ট্রেটর ভেক্টর রিলেটেড প্রোভাইড করে, এজন্য ইলাস্ট্রেটরের মধ্যে আমি লগোটা তৈরি করব। আবার কেউ বলতেছেন যে আমি ওয়েবের জন্য তৈরি করব হচ্ছে আপনার ফটোশপে, আবার আগের জন্য তৈরি করব হচ্ছে ইলাস্ট্রেটরে। অ্যাকচুয়ালি এটা একটা সম্পূর্ণ রং ধারণা। আমরা অলওয়েজ অলওয়েজ লগো তৈরি করব হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে, অলওয়েজ। আপনার আপনি ওয়েবে ইউজ করেন বা ব্যানারে ইউজ করেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি ইউজ করেন, আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। এখন যে কোশ্চেনগুলো আসে যে কেন আমি ইলাস্ট্রেটরে ওপেন বা ইউজ করব, কেন আমি ইলাস্ট্রেটরে মানে এটা কাজটা করব, যে প্রশ্নটা আমি আপনাদেরকে একটু আগে করলাম আপনারা অনেকে বললেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল আনসারটা আমরা পাই নাই বা আমি পাই নাই, বা আপনারা জানেন না বিধায় হয়তো দিতে পারেন না কি কারণে আমি ইলাস্ট্রেটর ইউজ করব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর ওয়ার্ক প্রোভাইড করে। অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা কি এইটা আমাকে আগে একটু বুঝতে হবে। হোয়াট ইজ ভেক্টর, আমি আগে একটু আপনাদেরকে বুঝাই, একটু সময় নিব, সময় নিলেও যাতে আপনি অ্যাকুরেটলি বুঝতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলা, মানে কথা বলার জন্য আসলে একটু সময় নিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। যে হোয়াট ইজ ভেক্টর, আমি যদি আপনাকে ছোট করে একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আপনি বুঝবেন অ্যাকচুয়ালি ভেক্টর যেই অংশটা আছে এই ভেক্টরের মেইন থিমটা হচ্ছে আপনার পাত দ্বারা গঠিত। মেইন থিমটা হচ্ছে পাত দ্বারা গঠিত, ভেক্টর পাত দ্বারা গঠিত। আর রাস্টার হচ্ছে ফটোশপে ইউজ হয়, ভেক্টর হচ্ছে ইলাস্ট্রেটরে ইউজ হয়। এটা হচ্ছে পাত দ্বারা গঠিত, আর রাস্টার হচ্ছে পিক্সেল দ্বারা গঠিত, আর এটা ইউজ হয় হচ্ছে আপনার ফটোশপে। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই তাহলে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই বুঝতে পারবেন। আমি যখন আপনাকে, আপনি যখন একটা মোবাইল কিনতেছেন, মোবাইল কেনার পর বা একটা ডিএসএলআর কিনতেছেন, কেনার পর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি ক্যামেরা কত রেজুলেশন বা ক্যামেরার রেজুলেশন কত, আপনি কি আমাকে উত্তর দিচ্ছেন কি এত পিক্সেল, 20 পিক্সেল, 40 পিক্সেল, এইটা বলতেছেন না পিক্সেল। কারণ হচ্ছে আমি যখন একটা ছবি তুলবো, এই ছবিটা তোলার পর আমি যখন এটাকে একটু বড় করতেছি তখন জিনিসটা হচ্ছে ফেটে যাচ্ছে, কারণ সে তার অবস্থান থেকে যখন বেরোয় যাচ্ছে তখন হচ্ছে ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার কারণে জিনিসটা ঘোলা হয়ে যায়। আমি একটু রাস্টার এবং ভেক্টরের মধ্যে একটু পার্থক্য দেখাই আপনাদেরকে। রাস্টার ভার্সেস ভেক্টরের একটু পার্থক্য দেখায়, একটা ইমেজ দেখায় আমি আপনাদেরকে। সাধারণত আমরা যে জিনিসটা বুঝি আর কি, আমরা যখন একটা ইমেজকে বড় করতেছি অর্থাৎ কোনো ছবিকে যখন জুম করি তখন জিনিসটা ফেটে যায়, কিন্তু আপনি যদি ভেক্টরে এটা বড় করেন তখন এটা ফাটবে না। কেন ফাটবে না? কারণ হচ্ছে এই যে পাত দ্বারা গঠিত, এই পাতগুলো সাধারণত রাবারের মতো কাজ করে। অর্থাৎ রাবারটা যেমন টানলে বড় হয়, এই পাতগুলো আস্তে আস্তে টানলে এগুলো বড় হয়ে যায়, এগুলো বড় হয়, এটা বড় হতেই থাকবে। কি কারণে বড় হবে, কেন বড় হবে সেটা সম্পর্কে আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিই। আমরা বাটা কথাটা অনেকেই জানি না। বাটা যে কোম্পানি আছে সেই বাটা কোম্পানির নাম আমরা জানি না, মনে হয় এখানে এমন কেউ নাই, প্রত্যেকটা মানুষই বাটা কোম্পানিটা চিনে। এখন এই যে বাটা কোম্পানিটা দেখতেছেন, আমি বাটা কোম্পানি, বাটা বিলবোর্ড লিখি, আমি বাটা বিলবোর্ড লিখলাম, লিখে এখানে দেখাচ্ছে আপনাদেরকে, সরি। এই যে খেয়াল করে দেখেন, এই যে বিলবোর্ডের মধ্যে বাটার অংশ দেওয়া আছে, এই যে বাটার, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, লগোটা কিন্তু ওই একটাই। আবার দেখেন এইখানে দেখেন লগোটা কিন্তু ওই একটাই। আমি আবার আরেকটা জিনিস দেখাচ্ছি,
আমি এখানে বাটার সেলসম্যানের কয়েকটা ছবি দিয়ে দিলাম, ইয়া দিচ্ছি। এইখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ব্যানার দেওয়া আছে, উনি হচ্ছে বাটার একজন সেলসম্যান, উনিও হচ্ছে একজন বাটার সেলসম্যান। তারপর আমি আরেকটা জিনিস দেখানোর উদ্দেশ্যে আসলে এই কাজটা করা। আচ্ছা, এটার মধ্যেই দেখাই। এখানে অবশ্য বোঝা যাচ্ছে না, বোঝা গেলে আরো ভালো হতো। আশা করি আপনারা বুঝতে পারবেন আর কি, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম, দেখলেই বুঝতে পারবেন ঠিকঠাক মতো। আচ্ছা, এটা দেখাই। এই যে বিলবোর্ডের মধ্যে বাটাটা লেখা আছে, খেয়াল করে দেখেন, এই যে বিলবোর্ডের মধ্যে বাটাটা লেখা আছে, আর ওনাদের দেখেন এই হাতের মধ্যে বাটা লেখা আছে, ওনাদের এই হাতের মধ্যে বাটা লেখা আছে, আর এই বিলবোর্ডের মধ্যে বাটা লেখা আছে, দুইটা মনে হয় সমান, কি বলেন? যদি এইটার যদি সাইজ, আমরা জানি নর্মালি বিলবোর্ড যেগুলো দেখি আর কি মার্কের মধ্যে রাস্তার আশেপাশে মিনিমাম না হলে আপনার 50 ফিট বাই 20 ফিট 30 ফিট এরকম বড় বড় হয়, তাই না? যেহেতু এরকম বড় বড় বিলবোর্ড, সো দ্যাট এই বাটা লেখাটাও বড়, অথবা এইখানে যে বাটা লেখাটা লিখছে এই লেখাটা অনেক বড়, অথবা এইখানে দেখেন বিলবোর্ডের মধ্যে বাটা লিখছে এটাও লেখা বড়। আবার দেখবেন যে এইখানে যে শুয়ের দোকানে মানে মানে ইয়ার মধ্যে এই যে শুয়ের মধ্যে বাটা লেখা আছে, এটা নিশ্চয়ই এত বড়? কখনোই না। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমার জিনিসটা কোথায় বসবে সেটা আমি জানি না। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, রাস্টার ভেক্টর ইফেক্টের মেইন উদ্দেশ্যটা কি, কেন আমি ভেক্টরে কাজ করব? আমার ডিজাইনটা কোথায় বসবে সেটা আমি জানি না, এটা বড়ও হইতে পারে ছোটও হইতে পারে। যেমন বাটার, আমি দেখালাম হচ্ছে আপনাকে বাটা কোম্পানির ব্যানারের মধ্যে বড় করে তার লগোটা ইউজ করা, বড় করে তার লগোটা ইউজ করা। এই যে মনে করেন এইখানে বাটার যে লগোটা আছে মিনিমাম না হলেও আপনার 2 ফিট বা 3 ফিট লম্বা হবে, লম্বায় 3 ফিট হবে, উচ্চতায় 1 ফিট হবে মিনিমাম। আর এইখানে হয়তোবা দেখা যাচ্ছে 2 ইঞ্চি বাই হাফ ইঞ্চি এরকম টাইপের, অর্থাৎ এইখানে যে 2 ফিট বাই 3 ফিট হবে এটারও কোনো নিশ্চয়তা নাই, জানি না। আবার ওর এখানে যে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি হবে তারও কোনো নিশ্চয়তা নাই, অর্থাৎ আমি এটার অ্যাকুরেট পরিমাপ জানি না। যখনই আপনি এই কাজটা করবেন তখন অবশ্যই ইলাস্ট্রেটরে করবেন। আমি ইলাস্ট্রেটরে আরেকটা উদাহরণ দিই। সাপোজ মনে করেন যে আপনি তো বাসায় বসে আছেন, আপনি যে বাসায় বসে আছেন এই বাসার মধ্যে আপনার পিছনে মনে করেন একটা দেয়াল আছে, আপনার পিছনে একটা দেয়াল আছে। এখন ওই দেয়ালটার মধ্যে, ওই দেয়ালটার উইথ এবং হাইটটা হচ্ছে মনে করেন উইথটা হচ্ছে আপনার 5 ফিট, মনে করেন 5 ফিট হচ্ছে উইথ, আর হাইটটা হচ্ছে 10 ফিট। এখন আপনি কি করলেন, আপনি একটা দোকানে গেলাম, প্রিন্টের দোকানে গিয়ে বলতেছেন যে ভাই আমাকে এখানে একটা স্টিকার দেন, বা আমার একটা স্টিকার ডিজাইন করে দেন যার উইথ হচ্ছে 5 ফিট, হাইট হচ্ছে 10 ফিট। জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন যে আপনি আমাকে একটা ডিজাইন ক্রিয়েট করে দেন, অর্থাৎ আমি একটা স্টিকার ক্রিয়েট করে দিবেন ডিজাইন করে আমার মতো করে, যার উইথটা হচ্ছে 5 ফিট এবং হাইটটা হচ্ছে 10 ফিট। তা আপনি কি করলেন, ওইখান থেকে ডিজাইন করে প্রিন্ট আউট করে আপনি বাসায় আনছেন, বাসায় আনার পর লোক দিয়ে আপনি আপনার স্টিকারটা সেট করছেন, সেট করে দেখলেন যে অনেক সুন্দর লাগতেছে আপনার ডিজাইনটা। এখন হাতের বাম পাশে, অর্থাৎ উপর পিছনে তো লাগানো হয়েছে, এখন হাতের বাম পাশে যে দেয়ালটা আছে ওই দেয়ালটার মধ্যেও লাগানোর ইচ্ছা পোষণ করতেছেন আপনি। এই দেয়ালের উইডথটা হচ্ছে, হাইট হচ্ছে 12 ফিট, সরি আপনার উইডথটা হচ্ছে 12 ফিট আর হাইটটা হচ্ছে 10 ফিট, অর্থাৎ 10 ফিট বাই 12 ফিটের আমার একটা ব্যানার দরকার হয়। এখন কি আবার আপনি ইয়াতে যাবেন ওই কোম্পানি থেকে বলবেন ভাই আমাকে তুমি আরেকটা ডিজাইন করে দাও, আবার ডিজাইন করো, ডিজাইন করো, ওই যে আগের ডিজাইনটাই ডিজাইন করো, ডিজাইন করে এত ফিট বাই এত ফিট আমাকে প্রিন্ট করে দাও, কোনটা করবেন আপনি? আমরা যখন অ্যাকচুয়ালি কোনো ডিজাইন মানে কোনো অ্যাকুরেট পরিমাপ জানবো না তখন হচ্ছে অবশ্যই আমরা ইলাস্ট্রেটরে করব, আর যখন আমরা কোনো অ্যাকুরেট পরিমাপ জানবো তখন আমরা এটা ফটোশপে করব। এই একই জিনিস ইলাস্ট্রেটরে করতে পারবো, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ ওয়েবের কাজ আমি ইলাস্ট্রেটরেও করতে পারবো, কিন্তু ইলাস্ট্রেটরের কাজ কখনো ওয়েবে করা পসিবল না, মানে ইয়াতে কি জানি বলে আপনার এই ফটোশপে করা পসিবল না। হ্যাঁ, যদি পসিবল তখনই হয় যদি অ্যাকুরেট পরিমাপ জানেন। অর্থাৎ আপনি ফটোশপের মাধ্যমে কোনো ব্যানার ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফটোশপের মাধ্যমে
আপনি একটা ব্যানার ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এই ব্যানারের অ্যাকুরেট সাইজটা আপনাকে জানতে হবে যে 10 ফিট বাই 20 ফিট। কারণ এটাকে যখন আপনি আবার নতুন করে 20 ফিট বাই 30 ফিটে নেবেন, তখন আপনাকে নতুন করে আবার ক্রিয়েট করে দেন হচ্ছে কাজ করতে হবে রাস্টারের ক্ষেত্রে। আর ভেক্টরের ক্ষেত্রে এটা করতে হয় না। কারণ এই যে দেখেন, রাস্টারটা হচ্ছে একটা নির্দিষ্ট পিক্সেল দ্বারা গঠিত। রাস্টার হচ্ছে নির্দিষ্ট একটা পিক্সেল দ্বারা গঠিত। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে আমরা যখন কোনো ইমেজকে একটু বড় করি, তখন দেখবেন সাইডে এরকম ফেটে যাচ্ছে। ফেটে গিয়ে এই যে দেখেন একটা ঘরের মতো দেখা যাচ্ছে। এই যে দেখেন একটা ঘরের মতো দেখা যাচ্ছে। এই ঘরগুলো হচ্ছে এক একটা পিক্সেল। এই ঘরগুলো হচ্ছে এক একটা পিক্সেল। তো রাস্টার কিছু পিক্সেল দ্বারা গঠিত, আর এটা হচ্ছে পাত দ্বারা গঠিত। যার ফলে ওকে আপনি যদি যত বড়ই করেন না কেন, ভেক্টরকে যত বড়ই করেন না কেন, সে কখনো ফাটবে না। আর ভেক্টর হচ্ছে বড় করার সাথে সাথে আস্তে আস্তে ফেটে যাবে। জিনিসটা যত বড় করবেন ফেটে যাবে। বুঝতে পারছি? তো এই জন্য আমি যেই ডিজাইনগুলোর ক্ষেত্রে জানি না যে আসলে এই ডিজাইনটা কোথায় ইউজ হবে, এর অ্যাকুরেট পরিমাপ আমার কাছে জানা নেই। এটা যে কোনো জায়গায় ইউজ হইতে পারে। যেমন এই যে লগোটা আপনার, এই যে দেখেন গ্রামীণ ফোনের যে লগোটা ইউজ করা আছে, এই যে লগোটা, সে কি আলাদা লগো তৈরি করছে? সে কিন্তু আলাদা লগো তৈরি করে নাই। সে এইখানে যে লগোটা তৈরি করছেন, অর্থাৎ লগোটাকে একটাই লগো তৈরি করা, জাস্ট এটার মধ্যে পিএনজি ইমেজ ইউজ করছেন, আর ওইটার মধ্যে ইউজ করছেন হচ্ছে ডিরেক্ট ফাইলটা। এখন গ্রামীণ ফোনে যদি লগোটা আপনি সার্চ করে দেখেন, কোথাও দেখবেন না গ্রামীণ ফোনের কোথাও দেখবেন না যে ওইখানে আপনার আলাদা আলাদা জিনিস অ্যাড করা আছে। প্রত্যেকটা জায়গাতেই দেখবেন একই জিনিস। সো ডিজাইন একটাই করা হয়, এটা আপনার কখনোই আলাদা আলাদা করে না। ফটোশপ ইলাস্ট্রেটর কখনোই আলাদা আলাদা করে না। ডিজাইন একটাই করা হয়, করার পর ওইটার থেকে নিয়েই ওয়েব এবং আপনার প্রিন্টের দুই জায়গাতেই ইউজ করে। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যদি এই যে কোয়েশ্চেনটা আমি করলাম, কেন আপনি ইলাস্ট্রেটরে লগো করবেন, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে, অর্থাৎ এই লগোটা কোথায় ব্যবহার হইতে হবে আমি জানি না। এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। যদি আমি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে এটা ইউজ করি, তাহলে এটা ফেটে যেতে পারে। কিন্তু যদি আমি ইলাস্ট্রেটরে করি, তাহলে এটা ফাটবে না। কেন ফাটবে না? কারণ হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর ওয়ার্ক প্রোভাইড করে। ভেক্টর ওয়ার্ক কি? ভেক্টর ওয়ার্ক হচ্ছে আপনার পিক্সেল পাত দ্বারা গঠিত। পাত কেমন? পাত হচ্ছে আপনি যত লম্বা করবেন বা যত বড় করেন কখনোই ফাটে না। এই হচ্ছে এর উত্তর। এই যে আপনার আমার সামনে যে সফটওয়্যারটা ওপেন করা আছে, তার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের জাস্ট একটা আমি পরিচিতি দিলাম। আমি কিন্তু এখনো অনেক কিছুই বাকি, শুরুই করি নাই। জাস্ট হচ্ছে আমি কেন ইলাস্ট্রেটরের কাজটা করব তার একটা পরিচিতি দিলাম। আচ্ছা, এবার চলেন আমি এই ইলাস্ট্রেটরের মধ্যে একটা ফাইল ওপেন করব। নর্মালি আমি যখন সফটওয়্যারটা ওপেন করব, আমি এখানে, আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমি ওপেন করব, খেয়াল করে দেখবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমি ওপেন করব, তখন কিন্তু আমার ইন্টারফেসটা এরকম থাকবে না। খেয়াল করে দেখেন, আমার এই ইন্টারফেসটা কখনোই থাকবে না। কারণ হচ্ছে আমি সবসময় এটা ইউজ করে বিধায় আমার এরকম ইন্টারফেস আসতেছে। আপনার এখানে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আপনার এখানে আসবে হচ্ছে এই পাঁচটার মধ্যে লেখা থাকবে হচ্ছে আপনার ওপেন, এখানে ওপেন লেখা থাকবে, নিউ লেখা থাকবে, এরকম একটা অপশন দেওয়া থাকবে। অর্থাৎ এই টাইপের অংশটা আসবে না, এটা হচ্ছে আপনার ভিতরে গেলে আসবে। আচ্ছা, কেমন অপশনটা আসবে সেটা সম্পর্কে একটু জানাই। আপনার এখানে অপশন আসবে হচ্ছে এরকম টাইপের, দেখবেন যে এরকম টাইপের একটা অপশন আসছে, আর এইখানে লেখা আছে ওপেন বা নিউ, এরকম টাইপের একটা অপশন আসছে। বুঝতে পারছি? এইভাবে আপনি কি করতে পারেন, ডিফারেন্সটা দেখবেন। এটা ডিফারেন্স যাই দেখেন না কেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইন্টারফেস থেকে আপনি সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন। এখন আমি কোথাও যদি কিছু করতে যাই, যে কোনো জায়গায়, সাপোজ মনে করেন আপনি লিখতে যাচ্ছেন, আপনার একটা খাতা দরকার। আপনি সাপোজ মনে করেন বসতে যাচ্ছেন, আপনার একটা চেয়ার দরকার। আপনি খাওয়া দাওয়া করতে চাচ্ছেন, একটা টেবিল দরকার। অর্থাৎ যাই করতে চান না কেন, তার জন্য সেম টু সেম কিছু না কিছু একটা প্রয়োজন হয়। এখন আপনি এখানে কাজ করতে যাবেন, ইলাস্ট্রেটরে কাজ করতে যাবেন, তো নিশ্চয় কাজ করার জন্য আপনার কিছু একটা প্রয়োজন আছে। ইলাস্ট্রেটরে কাজ করার জন্য যেই ডকুমেন্টসটা ইউজ করা হয় এখানে, এর নাম হচ্ছে আর্টবোর্ড।
ইলাস্ট্রেটরে কাজ করার জন্য যে ডকুমেন্টসটা এখানে ইউজ করা হয় তার নাম হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডের উপরে হচ্ছে সব কাজ করা হয়। এই আর্টবোর্ডটার উপরে হচ্ছে আমরা সব কাজ করব। এই আর্টবোর্ডটা আমরা ক্রিয়েট করব কিভাবে সেটা সম্পর্কে একটু জানা দরকার আমাদের। আমি কয়েকভাবে এখানে আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমি যদি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এন ইজ ইকুয়াল টু নেশন, আমি যদি কন্ট্রোল এন ইউজ করি তাহলে আমার সামনে এই পপআপটা আসবে। অথবা আমি যদি আমার যে মেনু আছে সেই মেনু থেকে যদি আপনার নিউ নামের একটা অপশন আছে, নিউতে ক্লিক করি, আপনার একই পপআপটা আসবে, একই পপআপটা আপনার সামনে আসবে। এই যে পপআপটা দেখতেছেন, এই পপআপটার উপর ডিপেন্ড করে আপনার আর্টবোর্ড ক্রিয়েট হবে। এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, যেহেতু আপনার ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, ওপেন করার পর এটা হচ্ছে আপনি যখন এই পপআপটাকে ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনার এই মেনুটা দেখা যায়। এর আগে হচ্ছে এই মেনুটা দেখা যায় না, অর্থাৎ এই ইন্টারফেসটা দেখা যায় না, কিন্তু এই জিনিসটা দেখা যায়। এটার নাম কি সেটা সম্পর্কে একটু জানা দরকার। ইলাস্ট্রেটরের উপরে যে অংশটা আছে তাকে বলা হয় মেনু বার। উপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে মেনু বার। এরপরে কি আছে না আছে সেই সব সম্পর্কে বলবো। যেহেতু এটা ওপেন করা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। হাতের বাম পাশে যেটা আছে সে তার নাম হচ্ছে আপনার টুলবার। হাতের বাম পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে টুলবার। হাতের ডান পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে আপনার প্লেট বার। তাহলে আমাদের যে ইলাস্ট্রেটর যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটার একদম প্রথম উপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার মেনু বার। হাতের বাম পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে আপনার টুলবার। হাতের ডান পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে প্লেট বার। এই জিনিসগুলো কিভাবে কাজ করে না করে সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, আমি যখন নিউতে ক্লিক করলাম তখন আমার সামনে এই পপআপটা শো করতেছে। অ্যাকচুয়ালি এই পপআপটা জিনিসটা কি? এই পপআপটা হচ্ছে আমি যে কাজ করব, একটা আর্টবোর্ড ক্রিয়েট করব, সে আর্টবোর্ডের সাইজ থেকে শুরু করে আর্টবোর্ডটা কিসের উপর ভিত্তি করে কাজ করবে, টোটাল বিষয়টাই এটা হচ্ছে আপনার কন্ট্রোল করবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন এখানে ওপেন করলাম আমার উপরে কিছু অপশন দেওয়া আছে, এই উপরে অপশনগুলো কি কি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, মোবাইল লেখা আছে। মোবাইলের কিছু সাইজ দেওয়া আছে। আপনি যদি শর্টকাটলি মোবাইল সাইজ ইউজ করতে চান তখন আপনি করতে পারেন, অর্থাৎ আপনি একটা ডিজাইন করতেছেন মোবাইলের জন্য করবেন, আপনি মোবাইলের জন্য করলে কাজ হয়ে যাবে। একটা জিনিস একটু খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা ডিফারেন্স দেখাই। আমরা যারা মোবাইলে কাজ করি, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে, একটু খেয়াল করে দেখেন। মোবাইল যে স্ক্রিনটা আছে বা মোবাইল যে অংশটা আছে এটা হচ্ছে মনিটরের মধ্যে কিন্তু আরজিবি ইউজ হয়, এটা জানেন? মনিটরের মধ্যে আরজিবি ইউজ হয়, অর্থাৎ আরজিবি কালার মোড ইউজ হয়, যেটাকে রাস্টার ইফেক্ট বলা হয় আর কি। আর এছাড়া যে প্রিন্টের কাজগুলো আছে সবগুলোর মধ্যে আপনার সিএমওয়াইকে ইউজ হয়, অর্থাৎ প্রিন্টের কাজ ইউজ হয়। এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আরেকটু ছোট একটু বলবো, বলার একটা উদ্দেশ্য হচ্ছে দেখেন, এই যে মোবাইল যখন আমি সিলেক্ট করতেছি এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, সিএমওয়াইকে কালার লেখা আছে, এই সিএমওয়াইকে কালার লেখা আছে। আমি যখন মোবাইলে দিচ্ছি দেখেন অটোমেটিকলি আরজিবিতে চেঞ্জ হচ্ছে, আবার যখন ওয়েবে দিচ্ছি তখনও দেখেন আরজিবিতে চেঞ্জ হচ্ছে, মানে আছে। কিন্তু আমি যখন প্রিন্টে দিচ্ছি তখন দেখেন সিএমওয়াইকে চেঞ্জ হচ্ছে। এখন আমি জাস্ট যে জিনিসটা বুঝতে চাচ্ছি, আমি যে কথাগুলো একটু আগে বলছি এর সাথে কি আপনি মিল পাচ্ছেন কি না? যে আমি কি আমার মন করা কথা বললাম না অ্যাকচুয়াল সিস্টেমটা কথা বললাম সেটা? এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আপনি তো আমাদেরকে রাস্টার আর ভেক্টর বলছেন, এখানে আরজিবি সিএমওয়াইকে কোত্থেকে আসলো, বা আপনি আরজিবি সিএমওয়াইকে কি বুঝাচ্ছেন আমাকে? আরজিবি সিএমওয়াইকে কি বুঝাচ্ছেন? আরজিবি সিএমওয়াইকে যেহেতু কথাটা আসছে সেটা আমি একটু বলে দেই। প্রিন্টের ক্ষেত্রে অলওয়েজ ইউজ হচ্ছে সিএমওয়াইকে, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, এই কালার কম্বিনেশনটা ইউজ হয় হচ্ছে আপনার প্রিন্টের ক্ষেত্রে। আর ওয়েবের ক্ষেত্রে অর্থাৎ রাস্টার ইমেজের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আপনার আরজিবি, রেড গ্রিন ব্লু হচ্ছে রাস্টার ইমেজের ক্ষেত্রে ইউজ হয়। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এখানে যারা আছেন মোটামুটি সবাই
কেউ না কেউ মানে প্রত্যেকটা মানুষই আপনারা কালার প্রিন্টার থেকে প্রিন্ট করাইছেন, প্রত্যেকজনই। দেখবেন যে প্রিন্টারটা আছে তার পাশে ছোট 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 4টা বোতল আছে, দেখবেন কালারের 4টা পিকার থাকে। ওই কালারের 4টা পিকারের মধ্যে লেখা থাকে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা বা CMYK লেখা থাকে। CMYK অর্থাৎ সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক এমন একটা কালার কম্বিনেশন যে ওয়ার্ল্ডের যত কালার আছে সবগুলো কালার হচ্ছে CMYK থেকে আসে। অর্থাৎ এই CMYK কালার মুডটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফুল কালার মুভের প্রাইমারি কালার। আর এর থেকে তৈরি হয় হচ্ছে RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। এই 7টা কালার হচ্ছে প্রাইমারি কালারের মধ্যে পড়ে। আর ফার্স্ট প্রাইমারি কালার হচ্ছে আপনার CMYK, সেকেন্ডারি প্রাইমারি কালার হচ্ছে RGB। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি CMYK 4টা কালার দিয়ে ওয়ার্ল্ডের সব কালার করে ফেলতেছেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যারা আছি, তো যখন আপনি কোনো কিছু প্রিন্ট দিবেন সেখানে দেখবেন যে প্রিন্টারের গায়ে CMYK লেখা আছে, আচ্ছা, এখন হয়তো আপনার যে কোশ্চেনটা ছিল যে আপনি এই CMYK দিয়ে সব কালারের কম্বিনেশন করে ফেলতেছেন কিভাবে। সাপোজ মনে করেন আপনি বাসার পাশে একটা সুন্দর জায়গা আছে, সেখানে সবুজ ঘাসের পাশে আপনি বড় একটা আম গাছ আছে মনে করেন, আপনি ওই আম গাছের নিচে গিয়ে বসলেন বিকেলবেলা। এর মধ্যে আপনি ওখানে একটা ছবি তুলতে চাচ্ছেন, আপনি একটা ছবি তুললেন। এখন আপনি যে ছবি তুললেন ওই জায়গাটার আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি বসছেন সবুজ ঘাসের মধ্যে। সবুজ ঘাস কি সবই সবুজ ঘাস? কিছু আছে হলুদ, কিছু আছে লালচে, কিছু আছে আপনার হালকা হলুদ সবুজ, কিছু আছে গাঢ় সবুজ, বিভিন্ন কালারের। এরপর হচ্ছে আপনার যেই ড্রেস আপ আছে সেই ড্রেস আপের মধ্যে একটা কালার মিক্সিং আছে। এরপর হচ্ছে আপনার যেই গাছটা আছে সেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের পাতা আছে, অর্থাৎ কালারের পাতা আছে। কিছু যদি আম থাকে আমের বিভিন্ন কালার আছে, কিছুটা কয়েকটা হলুদ হয়ে গেছে, কয়েকটা কাঁচা আছে, এরকম টাইপের। আবার রৌদ্রের আলো আসতেছে, রৌদ্রের আলোটা কিছু জায়গায় আপনার হলুদ হচ্ছে, কিছু জায়গায় লালচে আছে, কিছু জায়গায় হালকা। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু প্রিন্টের মধ্যে সুন্দর করে সেম টু সেম আপনার এখানে উপস্থাপন করতেছে। এই প্রিন্টে যখন আসতেছে ওইখানে কিন্তু 3টা কালারই ইউজ হচ্ছে, 4টা কালারই ইউজ হচ্ছে, আর তার নাম হচ্ছে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। অর্থাৎ এই 4টা কালারের কম্বিনেশনই হচ্ছে ফুল ওয়ার্ল্ডের যত কালার আছে সব কিছু। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে কে দিয়ে কি বোঝাচ্ছে? কে দিয়ে বোঝাচ্ছে ব্ল্যাক। এখন আপনি বলতে পারেন যে ব্ল্যাক তো বি দিয়ে হওয়ার কথা। অ্যাকচুয়ালি বি দিয়ে দুইটা আরেকটা নাম আছে, আপনার কালারের নাম আছে, যেটা হচ্ছে ব্লু। এই জন্যই আসলে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে পরিচিতি পাওয়ার জন্যই আপনার কে হিসেবে ব্ল্যাককে কে 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 হিসেবে আপনার করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। তো CMYK-এর এই যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটা আপনার প্রিন্টের কাজে ইউজ হয়। যখনই আপনি প্রিন্টের কাজ করবেন অবশ্যই আপনাকে এখানে CMYK কালার মোড ইউজ করবেন। আচ্ছা, কেন আমি CMYK কালার মোড ইউজ করব? CMYK কালার মোডটা আমি আপনাদেরকে দেখাই যে আমরা অনেকে হয়তোবা সলিড কালার চিনি। সলিড কালার হয়তোবা আমরা চিনি। সলিড কালার জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বলি। আমরা অনেক সময় দেখবেন যে বাসার মধ্যে সাপোজ মনে করেন আপনাকে এর মধ্যে কালার করতেছে, দেয়ালে কালার করতেছে। এখন দেয়ালের মধ্যে যখন কালার করতেছে তখন দেখবেন যে রংটা আনে, সেই রংটা দেখবেন অনেক ঘন থাকে, একদম অনেক প্রচণ্ড পুরু থাকে। ওই কালারটাকে যদি আপনি ইউজ করার পর আবার যদি আপনি ওইটার উপর সাপোজ মনে করেন ফার্স্ট আপনি ইউজ করছেন হচ্ছে আপনার গ্রিন, এরপরে ইউজ করলেন হচ্ছে ইয়েলো, দুইটা যদি আপনি ইউজ করেন দেখবেন দুইটা আলাদা আলাদা করতে পারতেছেন, যে একটা পার্টের মধ্যে আপনার গ্রিন আছে আর একটা পার্টের মধ্যে ইয়েলো আছে। কেন ইউজ করতে পারতেছেন বা কেন করতে পারতেছেন হচ্ছে দুইটাই এতটা বেশি ঘন ছিল যে একটা আরেকটার সাথে মিশে যায়নি। এটা হচ্ছে সলিড কালার। আর
আরজিবি হচ্ছে রাস্টার ইফেক্ট ইউজ করে। রাস্টারটা কি জিনিস? রাস্টার হচ্ছে নমনীয় কালার প্রোভাইড করে। নমনীয় কালার কি? এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জল রং। এইখানে আপনার কালার একটা 2-3টা কালার দিছেন, সবগুলো হচ্ছে একটার সাথে একটা মিশে গেছে, এটাকে বলা হয় জল রং বা আপনার রাস্টার ইমেজ বা যে বিষয়টা আছে সেটা। এটা সলিড কালার না। সলিড কালার হচ্ছে যেটা একটা থেকে আরেকটা, অর্থাৎ প্রত্যেকটা কালার থেকে একদম সম্পূর্ণ আলাদা হবে, একদম ডার্ক, ঠিক সেম। আপনি জাস্ট আপনাদেরকে একটু আরেকটা এক্সপ্লেন করি, তাহলে আর একটু ভালো বুঝবেন যে সলিড কালার নিয়ে আরেকটু এক্সপ্লেন করি। সলিড কালারটা হচ্ছে এরকম, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার মনে করেন সলিড কালার, যদিও এটা আপনার কালার, নর্মাল কালার। সলিড কালারগুলো আরেকটু খুব ইজি হয়। আচ্ছা, আমি আরেকটু আপনাদেরকে অন্যভাবে একটা উপস্থাপন করি, তাহলে মনে হয় বুঝতে পারবেন। আর সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা 1 কেজি পরিমাণ ওজনের একটা রেড কালার বাজার থেকে কিনে আসছে, আর ওটা কিন্তু সম্পূর্ণ একটা স্টোন, অর্থাৎ একটা পাথর, রেড কালারের একটা পাথর আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন 1 কেজি। আপনি কি করলেন? এটাকে ব্লেন্ড করলেন, অর্থাৎ এটাকে গুঁড়ো করলেন। গুঁড়ো করার পর নিশ্চয়ই এটা আপনার 1 কেজি আছে এবং কালারটাও রেড আছে। জাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে, এর আগে ছিল আপনার একটা পাথরের মতো, একটা আপনার গোলার মতো, আর এখন এটা আপনার পাউডার হয়ে গেছে, কিন্তু কালার হচ্ছে আপনার রেড কালার। এখন যদি আপনি এটার মধ্যে 1 কেজি পানি ইউজ করেন, আমার মনে হয় এটা হালকা একটু পাতলা হবে, কিন্তু এটা কালারটা আপনার রেড কালারেই থাকবে। এরকম করতে 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 যদি আপনি 50 কেজিতে নিয়ে যান, খেয়াল করে দেখবেন 1 কেজি সলিড ছিল, একদম 1 কেজি সলিড রেড কালার ছিল। এটাকে যদি আপনি হালকা করতে চান, মিনিমাম অনেকটু আপনাকে পানি ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি এমন একটা কালার নেন, সাপোজ মনে করেন ওয়াটার কালারের আপনি যদি রেড কালার নেন, ওইখানে যদি আপনি নিয়ে ওটার মধ্যে হালকা আধা কেজি 1 কেজি পানি অ্যাড করলে দেখবেন এটা আপনার একদম বেশি হালকা হয়ে গেছে। তো সলিড কালারটা হচ্ছে এরকম যে আপনি এটার মধ্যে যতই কালার এফেক্ট দেন না কেন, এটা কখনো ঘোলাটা হয় না, অর্থাৎ হালকা হয় না। দুইটা আলাদা আলাদা করা যায়। আর রাস্টার ইমেজটা হচ্ছে এমন যে একটার সাথে আরেকটা লেগে যায়, অর্থাৎ এটা খুব নমনীয় হয়, যার জন্য এটা ফেটে যায়। আর এই নমনীয় কালারটা ইউজ হয় হচ্ছে আপনার আরজিবি হিসেবে। তো সিএমওয়াইকে কালার মোডের মেইন থিমটা হচ্ছে সলিড কালার নিয়ে কাজ করে, আর আরজিবি মোডের থিমটা হচ্ছে আপনার নমনীয় কালার নিয়ে কাজ করে। এরপর তাহলে আমরা প্রিন্ট ওয়েব দুইটার মধ্যে পার্থক্য পেলাম, সিএমওয়াইকে আরজিবির মধ্যে পার্থক্য পেলাম। এখন আমি চলেন যে আমি আমার ডকুমেন্টসটা সেট আপ করবো, যার পরবর্তীতে আমি পাবো হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের যেই কাজের জায়গা, অর্থাৎ আর্টবোর্ড, ওইটা পাবো। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি এখানে আপনার নাম ইউজ করতে পারবেন, অর্থাৎ এই মুহূর্তে যে কাজটা করব সেটা নাম ইউজ করতে পারেন। অর্থাৎ আমি যদি যে আপনাকে এখানে ফার্স্ট যেহেতু ক্লাস, আমি নিউ ডকুমেন্টস লিখলাম, নিউ লিখলাম, ইচ্ছা করলে আপনি আপনার নাম দিতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, যা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যেহেতু আছে এই জন্য দেখা দেওয়া। এরপর একটু খেয়াল করে দেখেন, এখানে উইথ এবং হাইট দেওয়া আছে। উইথ এবং হাইটটা কি? এখানে একটা ডিফল্ট একটা অপশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, যখনই আপনি এখানে গেলেন তখন দেখেন এইখানে আপনার ডিফল্ট কতগুলো সাইজ দেওয়া থাকে, যে সাইজগুলো সচরাচর বেশি ইউজ হয়। এটা শর্টকাট ওয়ে ইউজ করে রাখছে, অর্থাৎ আপনি যেমন একটা কাজ করেন রেগুলার, আপনি কি করেন যে একটা কাজ করেন, আপনি কি করছেন, যেহেতু রেগুলার কাজটা করেন আর একই কাজটাই আপনি প্রতিদিন করতেছেন, সো দ্যাট আপনি কি করছেন, একবারেই অনেকগুলো রেডি করে রাখছেন যাতে আপনার ডেইলি কাজটা করতে না হয়, অর্থাৎ নতুন করে তৈরি করতে না হয়। একসাথে অনেকগুলো করে রাখছেন, ডেইলি যেহেতু আপনি ইউজ করতে পারবেন। ঠিক একইভাবে সবসময় যেহেতু এই পরিমাপগুলো বেশি ইউজ হয়, এজন্য হচ্ছে এই পরিমাপগুলো আপনার ডিফল্ট দিয়ে দিচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। এখন আমি আমার প্রয়োজন মতো এখান থেকে ইউজ করতে পারি, অথবা আমি আমার প্রয়োজন মতো আমার যতটুক দরকার ততটুক নিয়ে আমি কাজ করতে পারি। যেমন এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার 612 বাই 792 পয়েন্টস দেওয়া আছে।
কিন্তু আমি তো পয়েন্টসে কাজ করব না, আমি তো ইঞ্চিতে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই পাশে একটা অপশন আছে যার নাম হচ্ছে ইউনিট, অর্থাৎ পরিমাপের এককগুলো পাবেন। এখানে ক্লিক করলেই দেখেন আপনি অনেকগুলো পরিমাপের একক পাবেন। সেখান থেকে আপনি পয়েন্টস, পাইকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল আপনি ইউজ করতে পারেন। পয়েন্টস সম্পর্কে বুঝলাম, ইঞ্চিও জানি, মিলিমিটার সম্পর্কে শুনছি, সেন্টিমিটারও শুনছি, পিক্সেলও শুনছি, পাইকাসটা তো শুনি নাই। পাইকাসটা হচ্ছে আজ থেকে অনেক আগের একটা পরিমাপের একক, যেটা হচ্ছে প্রেসের মধ্যে গেলে এই পাইকাসে হিসেবে ওরা প্রিন্ট করেন। তো এইটা হচ্ছে ওই সময়টা ইউজ করতে, এখনো অনেক জায়গায় ইউজ হয়, অর্থাৎ প্রেসের মধ্যে আছে, এজন্য আপনি পাইকাসটা ইউজ করতে পারেন যদি বলে। কিন্তু আমরা নর্মালি যেটা ইউজ টু সেটা হচ্ছে ইঞ্চিতে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ টু ইঞ্চিতেও না, ইউজ টু আসলে আমরা ইঞ্চিতেও না। কেন? কারণ আমরা যদি মনে করেন কেউ যদি বলে যে একটা ব্যানার তৈরি করতে হবে কত ফুট, যে 2 ফিট বাই 3 ফিট, কেউ যদি কিন্তু বলে না, বা 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি, এটা কিন্তু বলে না, বলে হচ্ছে 2 ফিট বাই 5 ফিট বা 10 ফিট বাই 20 ফিট, এরকম করে বলে আমরা, অনেকে বলে। তো ওইটা কিভাবে কি করবেন না করবেন সেটা সম্পর্কে একটু বলবো। তো আমি ফার্স্ট যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি পরিমাপের এককগুলো চেঞ্জ করে নিলাম, এখান থেকে ইঞ্চিতে নিয়ে নিলাম। আপনি চাইলে মিলিমিটার করতে পারেন, আপনি চাইলে সেন্টিমিটার করতে পারেন, যা ইচ্ছা তা আপনি করতে পারেন। এখন আমি যখন ইঞ্চিতে দিলাম, খেয়াল করে দেখেন, আমি যখন ইঞ্চিতে দিলাম তখন আমার এইখানে কি হলো, এইখানে আমার একটা পরিমাপ চলে আসছে। এই পরিমাপটা কিসের? এই পরিমাপটা হচ্ছে লেটার সাইজ। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে লেটার সাইজ, এটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজে দিলে দেখেন এটা পয়েন্ট হয়ে গেছে। আমি যদি ইঞ্চিতে কনভার্ট করি, লেটার সাইজের, এটা হচ্ছে পরিমাপ, এটা হচ্ছে লিগ্যাল সাইজ। আবার যদি আমি এখানে পয়েন্টস থেকে আপনার ইঞ্চিতে ক্লিক করে দেখেন, লিগ্যাল সাইজটা আমার এখানে দেখাচ্ছে। তো এখানে কিছু সাইজ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। আমি এই সাইজগুলো ইউজ করব না, আমি আমার প্রয়োজন মতো সাইজ ইউজ করব। যেমন আমি এখান থেকে ইঞ্চিতে দেব, আর এইখানে ইউজ করব হচ্ছে 10 ইঞ্চি। আপনি জাস্ট লিখবেন 10 লিখবেন, আর এখানে আপনি লিখলেন 20 ইঞ্চি। দেখেন আমি আমার প্রয়োজন মতো 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি নিয়ে কাজ করতে পারি। এখন একটা হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে আমরা যদি অনেক সময় অনেক ব্যানার দেখেন, অনেকগুলো ব্যানার দেখবেন যে রাস্তার এই পাশ থেকে ওই পাশ, অর্থাৎ একটা রাস্তা আছে সেই হাইওয়ে রোড, সেটা প্রায় 100 ফিটের উপরে হচ্ছে লম্বা, মানে প্রশস্তে। এটার এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণটা আপনার ব্যানার তৈরি করা, একটা ব্যানার তৈরি করা। তাহলে এটা কিভাবে তৈরি করছে? পরিমাপটা কি নিছে, সিস্টেমটা কি করছে, এই সম্পর্কে আমার একটু জানা দরকার। হ্যাঁ, আমি এই সম্পর্কে একটু আপনাদেরকে জানাচ্ছি, তবে এর আগে আপনাদেরকে আরেকটু ডিটেলস বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি আমার কাস্টমাইজ অনুযায়ী আমি আমার উইথ এবং হাইট চেঞ্জ করতে পারি। আমি ইচ্ছে করলে এখান থেকে মিলিমিটার, সেন্টিমিটার নিয়ে কাজ করতে পারি। যেহেতু আপনার এই বিষয়টা একটু আসছে, আমি এই বিষয়টা একটু কথা বলি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমাকে একটা কাজ করে দিবা, আর সেটা হচ্ছে 500 মিলিমিটার বাই হচ্ছে 700 মিলিমিটার। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মিলিমিটারে আমি নিলাম। আমার ক্লায়েন্ট আমাকে বলছে তুমি আমাকে একটা কাজ করে দিবা যার উইথটা হচ্ছে 500 মিলিমিটার, হাইটটা হচ্ছে 700 মিলিমিটার। আপনি কি করলেন, এখানে আসলেন, মিলিমিটারটা সিলেক্ট করলেন, এখানে 500 এবং 700 দিলেন, দিয়ে রেডি করলেন। কিন্তু আপনি ইউজ টু হচ্ছে ইঞ্চিতে, আপনি ইঞ্চিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি জাস্ট যেটা করবেন, মিলিমিটারটা ঠিক রেখে সব যখন এখানে রেডি করবেন, জাস্ট এখান থেকে মিলিমিটার থেকে আপনার ইঞ্চিতে কনভার্ট করে ফেলবেন, অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ 500 বাই 700 মিলিমিটার এখন ইঞ্চিতে পরিণত হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাকে আমার ক্লায়েন্ট বলে এত ইঞ্চি, এত পিক্সেল, এত সেন্টিমিটার আমার একটা কাজ আছে, ওইটা করে দাও। এখন আপনি তো অলওয়েজ ইউজ করে অভ্যস্ত হচ্ছে সেন্টিমিটার, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট ইঞ্চিতে কনভার্ট করে ফেলবেন। আপনি যাই লিখবেন আগে হচ্ছে লিখবেন। জি, এই যে দেখেন আমার বর্তমানে 500 বাই 700 যে ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। আমি যদি আবার এটা মিলিমিটার করি, দেখেন 500 700 চলে আসছে। আবার যদি এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করি, দেখেন অটোমেটিকলি সেন্টিমিটার কনভার্ট। আবার যদি এটা আমি পয়েন্টসে কনভার্ট করতে চাই, দেখেন পয়েন্টসে কনভার্ট।
অর্থাৎ অটোমেটিকলি সে কনভার্ট করে নেবে। এই জন্য আমাকে আর ওই কি জানি বলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না যে এত ইঞ্চি বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট আমাকে চেঞ্জ করতে হবে না, এগুলো আমাকে করতে হবে না। তবে হ্যাঁ, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি ফুটে থাকে, যদি যেমন আপনাদের একটা ব্যানার তৈরি করতে দিছে, যখন বলে যে একটা ফুটে আছে যে 5 ফিট বাই 7 ফিট করে দিবা, তখন আমাকে 5 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে, কারণ এইখানে ফুট কিছু নাই, এখানে আমাদের ফুট কিছু নাই, এখানে আমাকে কি করতে হবে, 5 ফিটকে আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তখন মনে করেন 5 ফিটকে কনভার্ট করলাম কত, 5 ফিটকে কনভার্ট করলাম 5 5 12 60 ইঞ্চি, 60 ইঞ্চি, 5 12 60 ইঞ্চি, এখানে আমি ইঞ্চিটা দিয়ে নেই, 5 12 আমি 60 ইঞ্চি করে নিলাম, সরি 5 12 60 ইঞ্চি করে নিলাম। আর হাইটটা হচ্ছে যেহেতু 7 ফুট, 7 12 72 ইঞ্চি আমি করে নিলাম, সরি 7 12 84 আমি করে নিলাম। এই হচ্ছে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। এভাবে আমি কি করব, আমার প্রয়োজন মতো আমি কনভার্ট করে নিতে পারবো, যে কোনো কিছু আমি কনভার্ট করে নিতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলি, ওই জিনিসটা অবশ্য এখন বললে আপনি বুঝবেন না, আপনারা বুঝবেন না, এই জন্য একটু পরে বলি, পরে বললে জিনিসটা বুঝবেন। আচ্ছা, তো এইভাবে আমি আমার প্রয়োজন মতো, খেয়াল করে দেখবেন, এইভাবে আমি আমার প্রয়োজন মতো যে কোনো জিনিস কনভার্ট করে আমার প্রয়োজন মতো আমি কাজ করতে পারি। তো আমি কি করলাম, প্রথমে বুঝলাম হচ্ছে কেন আমি ইলাস্ট্রেটর তৈরি করব, দ্বিতীয় বুঝলাম প্রিন্ট এবং ওয়েবের মধ্যে পার্থক্য, তৃতীয় বুঝলাম সিএমওয়াইক এবং আরজিবির মধ্যে পার্থক্য, চতুর্থ বুঝলাম আমি কিভাবে আমার ডকুমেন্ট সেটআপ রেডি করব, অর্থাৎ উইথ এবং হাইটটাকে কনভার্ট করব। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি যেই পেজটা নেবেন সেই পেজটা কি আপনার পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, অর্থাৎ লম্বাটে পাশাপাশি লম্বাটে হবে না হাইটটা লম্বা হবে। যদি আপনি পোর্ট্রেট রাখতে চান তাহলে এটা ইউজ করবেন, আর যদি ল্যান্ডস্কেপ রাখতে চান তাহলে আপনি এটা ইউজ করবেন। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে আর্ট বোর্ড, অর্থাৎ আমি যে জিনিসটা প্রোভাইড করতেছি তার নাম কি আর্ট বোর্ড, যে আপনার আর্ট বোর্ড ক্রিয়েট হবে। এখন এই আর্ট বোর্ডটা যদি আপনার একসাথে 4-5টা লাগে, যদি আপনার প্রয়োজন আপনি একসাথে 4টা-5টা করতে চাচ্ছেন, যদি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ মনে করেন এখানে আপনি 4টা দিলেন, আপনি 4টা দিয়ে কাজ করবেন। যদি এরকম করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি 4 বা 5 আপনি দিয়ে দিবেন। আপনি এখানে সংখ্যাটা দিয়ে দেবেন যে কয়টা পেজ লাগবে আপনার। যদিও এই কাজটা আমরা ইচ্ছা করলে ভিতরে থেকেও করতে পারি, আর নর্মালি একটা মানে একটা আর্টবোর্ডের মধ্যে একটাই নেয়, কখনো 4-5টা নেয় না, খুব কমই ইউজ হয়, যদিও দরকার, এই জন্য আমি দেখাই দিচ্ছি আপনাকে। এরপরে একটা অপশন আছে যার নাম হচ্ছে ব্লিড। এই ব্লিডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, এই ব্লিডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, এই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা আচ্ছা, আমি আবারও একটু রিপিট করতেছি, যদি কারো কোনো প্রবলেম থাকে কষ্ট করে চ্যাট বক্সে লিখে দিবেন যে আমার একটা কোয়েশ্চেন আছে, অথবা আমি একটু পরে আপনাদেরকে সুযোগ দিব, তখন আপনি ইচ্ছা করলে আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন। আচ্ছা, যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য আগাচ্ছি। আমরা অলরেডি উইথ এবং হাইট নিতে পারি, ওরিয়েন্টেশন করতে পারি, অর্থাৎ পোর্ট্রেট ইউজ করব নাকি ল্যান্ডস্কেপ ইউজ করব সেটা আমরা জানি। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন ব্লিড একটা বিষয় আছে, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জিনিসটা একটু খেয়াল করব আমরা সবাই। আমি একটু খেয়াল করে দেখেন, এখানে যে আমি ব্যানার কথাটা যে এখানে লিখে রাখছিলাম, যে ব্যানারের বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, সেই ব্যানারটার মধ্যে আমি একটু যাচ্ছি, আবার যাচ্ছি, ব্যানার ডিজাইন, বাংলাদেশি ব্যানার ডিজাইনের কাছে যাচ্ছি, একটু আবার একটু এখানে আসলাম জাস্ট আপনাদেরকে একটা জিনিস বোঝানোর উদ্দেশ্যে বা দেখানোর উদ্দেশ্যে, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন বিষয়টা আর কি। এই ব্লিড জিনিসটা কি, এই ব্লিড জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নেই আমরা। সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এই যে ব্যানারটা দেখতেছেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এই যে আচ্ছা স্যার।
এই যে আপনার আমার যে ব্যানারটা দেখতেছেন, এখানে যে ব্যানারটা দেখছেন এর পাশে দেখেন একটু সাদা একটা অংশ দেখছেন, এই যে ওর হাতের দিকে একটা সাদা অংশ, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই যে এই পাশে একটা সাদা অংশ, এই পাশে একটা সাদা অংশ, এই পাশে একটা সাদা অংশ আছে, এখানে যে সাদা অংশটা আছে এটা একটা গেল। তারপর হচ্ছে আপনার আমি এখানে যাই, এখানেও দেখেন এক্সট্রা একটা অংশ আছে। এরপর এখানে যাই, এখানেও দেখেন এক্সট্রা একটা অংশ আছে। এরপর এখানেও দেখবেন যে এখানে একটা এক্সট্রা অংশ আছে। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা অংশ আছে। আমি আরও একটা আপনাকে উদাহরণ দেই, সেটা হচ্ছে বাংলাদেশি পোস্টার, পোস্টার ডিজাইন যদি আমি সার্চ করি, তখন এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে পোস্টারগুলোর মধ্যে সাইডে একটা জায়গা আছে, তারপর হচ্ছে আপনার এই অংশটার মধ্যে একটা দেখেন সাইডে একটা জায়গা আছে, আবার দেখবেন এগুলোর মধ্যেও দেখবেন সাইডে একটা জায়গা আছে, অর্থাৎ সাইডে একটা সাদা রঙের অংশ একটা এক্সট্রা অংশ থাকে। এক নাম্বার টু হচ্ছে এই যে দেখেন এই যে সাইডে একটা সাদা অংশ আছে। আরেকটা একদম ক্লিয়ার উদাহরণ দেয়, তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা যখন খাতার মধ্যে লিখতে যাই, আমরা যখন খাতার মধ্যে লিখতে যাই তখন দেখবেন আমরা কি করতেছি, খাতাটাকে ভাঁজ করতেছি। ভাঁজ করতেছি কেন? যে চারপাশে একটা মার্জিন ক্রিয়েট করতেছি। কেন ক্রিয়েট করতেছি? যাতে আমি যে লেখাটা লিখতেছি এই লেখাটা যাতে কোনো কারণে এই মার্জিনের বাইরে না যায়, এর বাইরে যাতে না যায়। পরবর্তীতে যদি আমি আমার খাতার যে পেজটা ওটা যদি আমি ফোল্ড করি, এতে যাতে আপনার মেইন যে লেখাটা, অর্থাৎ আপনার যে মেইন থিমটা ছিল সেই থিমটা যাতে নষ্ট না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার যে মেইন মেজারমেন্ট, অর্থাৎ আপনি আমাকে একটা দিলেন, কাজ দিছেন, আপনি আমাকে মনে করেন একটা ব্যানার ডিজাইন করতে দিচ্ছেন, এই ব্যানার ডিজাইনটা করতে দিচ্ছেন। এখন আপনার এই ব্যানারের সাইজটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ উইথটা হচ্ছে মনে করেন 7 ফিট, আর হাইটটা যেটা আছে সেটা হচ্ছে মনে করেন 4 ফিট। এখন আমি কি করলাম, এখানে 7 ফিট বাই 4 ফিট এটাকে ইঞ্চিতে কনভার্ট করে আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি ডিজাইন ক্রিয়েটটা করলাম। এখন যখন আমি ডিজাইন ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন, আমি যদি ডিজাইনটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর এই যে দেখেন ওনাদের যে হাতটা আছে, আমি যদি অ্যাকুরেট ওই পরিমাপ নিয়ে এই কাজ করি, আমার হাতটা হচ্ছে ডিজাইনের মধ্যে চলে আসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে পাশে দেখেন ছোট 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 ছিদ্র করা, যাতে আপনার এটা ওয়ালে আটকানো যায় বা কোথাও অ্যাড করা যায়। এই যে জিনিসটা আছে, এক্সট্রা যে পিনটা অ্যাড করা আছে, এই পিনটা কিন্তু আমার ডিজাইনের মধ্যে চলে গেছে। এই পিনটা হচ্ছে আমার ডিজাইনের মধ্যে চলে গেছে। নাম্বার থ্রি হচ্ছে কোনো কারণে যদি আমি কাটতে যাই, এই যে আমার মেজারমেন্টটা আছে, কোনো কারণে আমি কাটতে গেলাম, এখান থেকে কাটতে গিয়ে 4 ফিট বাই 7 ফিটের মধ্যে বা 6 ফিট বাই 4 ফিটের মধ্যে যেই মেজারমেন্টটা ছিল, আমি কাটতে গেলাম হঠাৎ বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার কারণে আমি যদি এটা সোজা করতে চাই, সোজা করলে কি আমার অ্যাকুরেট মেজারমেন্টটা থাকবে? অর্থাৎ আপনি আমাকে 4 ফিট বাই 6 ফিটের যে মেজারমেন্টটা দিচ্ছেন সেটা কি অ্যাকুরেট থাকবে? কি মনে হয় আপনাদের? ভালো মানে দিয়েই উদাহরণ দিই, তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন। আমরা যে ড্রেস মানে করি, সেলাই করি, আমরা যে ড্রেস সেলাই করি, আমাদের ড্রেসগুলো যখন সেলাই হচ্ছে তখন দেখবেন ভিতরে কিছু অংশ রেখে দেয়। অর্থাৎ আমরা একটা শার্ট সেলাই করতেছি, আমার যে মেজারমেন্ট, অর্থাৎ মনে করেন আমার চেস্ট আছে হচ্ছে 36 ইঞ্চি বা 32 ইঞ্চি বা 30 ইঞ্চি, সে কি করতেছে 20 ইঞ্চি রাখতেছে ঠিকই, রাখার পরে দুই পাশে আবার এক্সট্রা 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখতেছে। কেন রাখতেছে? যাতে আমার মেইন মেজারমেন্টটা ঠিক থাকে এবং সেলাইটা আপনার ওই বরাবর হয়, এর জন্যই তো রাখতেছে নাকি? জি স্যার। যদি আপনার একদম 32 32, 36 36, 40 40 বা 20 20 যদি অ্যাকুরেটলি রাখাই হতো, অ্যাকুরেটলি ওইটাই রাখতো, যদি সেলাই করতো, তাহলে কি আমার ওই জিনিসটা আমার শরীরে হতো? এটা কিন্তু কখনোই হইতো না। কেন? কারণ আপনার মেইন মেজারমেন্টের উপর সেলাই চলে গেছে। এই ব্লিড জিনিসটাকে বলা হয় এক্সট্রা অংশ বা সেভ জোন। এক্সট্রা অংশ বা সেভ জোন, যেটা হচ্ছে আমার মেইন মেজারমেন্টটাকে সেভ করবে।
অর্থাৎ আমার মেইন মেজারমেন্টটা যদি মনে করেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি হয়, এই মেইন মেজারমেন্টটা যদি আমি কোনো কারণে কোথাও পিন আপ করতে চাই, আমি যদি কোনো খাতে কোনো জায়গায় এরকম পিন আপ করতে চাই, তখন এই পিন আপটা যাতে আমার মেইন মেজারমেন্টের মধ্যে না যায়, বা কাটতে গিয়ে বাঁকা হয়ে গেছে এটাকে সোজা করতে গিয়ে আমার মেইন মেজারমেন্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য কী করা হয়, এক্সট্রা একটা অংশ যেটাকে বলা হয় সেফ জোন, একটা অংশ আমাকে অ্যাড করে নিতে হবে, এটাকে বলা হয় ব্লিড। এটাকে বলা হয় ব্লিড, অর্থাৎ আমার মেইন মেজারমেন্টেরও পরেও এক্সট্রা একটা অংশ আমরা ইউজ করব। যখন আমরা প্রিন্টের কাজ করব তখন অবশ্যই আমরা এটা ইউজ করব। আপনি যত জায়গায় প্রিন্ট করতে যাবেন না কেন, বা যত জায়গায় এরকম টাইপের ডিজাইন দেখবেন না কেন, দেখবেন এক্সট্রা একটা অংশ থাকবেই, এক্সট্রা একটা অংশ থাকবেই, যাতে এই যে মেইন মেজারমেন্ট অর্থাৎ ডিজাইনটা যে করছে, এই ডিজাইনটা যাতে কোনোভাবেই আমার নষ্ট না হয়। যেমন এখানে এই যে হোয়াইট কালারটা যদি না দিত, এখন আমি যদি এখানে কাটতাম বা এইখানে যদি হোয়াইট কালারটা না দিত বা এক্সট্রা অংশটা না দিত, তখন দেখা যাচ্ছে যে এখানে যখন আমি পিন আপ করতাম বা এটা যখন আপনার ওনাকে এখানে অ্যাড করছেন, এই জায়গা থেকে অ্যাড হতো, তখন হচ্ছে জয় বাংলা কথাটা নষ্ট হয়ে যেত। এটাকে বলা হয় ব্লিড, অর্থাৎ সেফ জোন। যে সেফ জোনটা আমার মেইন মেজারমেন্টটাকে সেভ করবে। ওই যে বললাম যে আমার যেই শার্ট বা আমার যে জামাটা আমি সেলাই করতেছি, তার মেইন যে মেজারমেন্টটা আছে, সেই মেজারমেন্টটাকে আপনার সেভ করার জন্য সে কি করতেছে, এক্সট্রা কিছু অংশ রেখে দিচ্ছে, যাতে সেলাই করলে ওই এক্সট্রা অংশতে সেলাই পরে আমার মেইন মেজারমেন্টটা যাতে ঠিক থাকে। এটা হচ্ছে ব্লিডের কাজ। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি ব্লিডটা যে নেব, এই ব্লিডটা কিসের উপর ডিপেন্ড করে নিব, বা ব্লিডটা আমার নেওয়ার অ্যাকুরেট পরিমাপটা কি। ব্লিড নেওয়ার অ্যাকুরেট একদম, কেউ যদি বলে যে আমার অমুক একটা অ্যাকুরেট আছে, এটা ভুল। কয়েকটা জায়গা ছাড়া, হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গাতেই ব্লিডের জন্য আপনাকে পরিমাপটা ইউজ করতে হবে আপনার যেই মেজারমেন্টের উপর আছে তার উপর, অর্থাৎ একটা আন্দাজের উপর নিতে হবে। যেমন এইখানে হচ্ছে 7 ফিট বাই 4 ফিট আছে, কিন্তু সে দেখেন এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হিসেবে ছেড়ে দিছে। এখন আমি যদি আপনাকে বলি যে আমি 1 ফিট বাই 1 ফিট একটা কাজের জন্য 0.25 অর্থাৎ কোয়ার্টার ইঞ্চি ব্লিড ছাড়তেছি, আপনি এখন হিসাব করবেন হচ্ছে যে 1 ফিটের জন্য যদি কোয়ার্টার ইঞ্চি ছাড়ে, তাহলে 7 ফিটের জন্য হচ্ছে 7 কোয়ার্টার হয়ে যাচ্ছে, প্রায় হচ্ছে 1.25 ইঞ্চি, প্রায় হচ্ছে 1.25 ইঞ্চি আমাকে ব্লিড ছাড়তে হবে। না, এটা ভুল কথা। এই ব্লিডটা দেখেন 7 ইঞ্চির জায়গায়, 7 ফিটের জায়গায় সে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ব্লিড ছাড়ছেন। সো এই মেজারমেন্টটা ইউজ হবে হচ্ছে আপনার আইডিয়ার উপর জেনারেট করে, যে 7 ফিটের একটা আপনার ব্যানার, ওটার মধ্যে 1 ইঞ্চি ব্লিড ছাড়া যায়, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 1 ইঞ্চি যেহেতু ছাড়তে বলছে, তা আমি এক কাজ করি 1 ফিট বাই 1 ফিটের মধ্যে একটা 1 ইঞ্চি ছেড়ে দিই, সেক্ষেত্রে কী হবে, আপনার এক্সট্রা অংশটা বেশি হয়ে যাবে। আপনি 1 ফিট বাই 1 ফিটের জন্য হাফ ইঞ্চি ছাড়তে পারেন অথবা কোয়ার্টার ইঞ্চি ছাড়তে পারেন। এটাও আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার কিসের উপর, আপনার মেজারমেন্টের উপর। যেমন একটু আগে বললাম যে আমি একটা শার্ট তৈরি করতে চাচ্ছি, এখন আমার শার্টের মধ্যে সে নিশ্চয়ই আমার পরিমাপ যেটা আছে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চির জায়গায় সে চিন্তা করবে না যে আমি এক কাজ করে 20 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি রেখে দিই। ভিতরে তো আমার এক্সট্রা 2 ইঞ্চির জায়গার কোনো প্রয়োজন নাই, আমার কোয়ার্টার ইঞ্চি জায়গায় হলে যথেষ্ট। 2 ইঞ্চি হলে কি হবে, আমার যেই শার্টের যে কাপড়টা আছে সেই কাপড়টা এক্সট্রা নষ্ট হচ্ছে, যার ফলে ভিতরে পরে থাকবে। আমি এমন একটা মেজারমেন্ট নিব যাতে সুইটেবল হয়। সো এই জন্য অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি যখন ব্লিড ইউজ করতেছি, ব্লিডটা আমার কাজের সাথে সামঞ্জস্য কিনা, কাজের সাথে সামঞ্জস্য কিনা। যেমন খেয়াল করে দেখেন, আমি এখন লেটার সাইজ ইউজ করতেছি, মনে করেন আমি A4 সাইজ ইউজ করলাম, A4 সাইজটা নিলাম অথবা লেটার সাইজটা নিলাম। লেটার সাইজটা নিয়ে এখন লেটার সাইজটা হচ্ছে 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি, অর্থাৎ একটা পেজের পরিমাণ। আপনার সামনে যদি কোনো খাতা থাকে, সে খাতার একটা পরিমাপ। এখন আমি যদি এটার মধ্যে যদি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেই, অর্থাৎ চারিদিকে আমার 1 ইঞ্চি হচ্ছে, 1 ইঞ্চি মানে চারিদিকে যদি 1 ইঞ্চি হয়, তাহলে চলে 4 স্কোয়ার ফিট, 4 স্কোয়ার ইঞ্চি মানে 4 স্কোয়ার ইঞ্চি আপনার জায়গা নষ্ট হচ্ছে। আমি কেন এটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি সর্বোচ্চ কোয়ার্টার দিতে পারি, অর্থাৎ 0.125। যদি আমার প্রয়োজন হয় 1 ফিটের জায়গায় আমি কি করতে পারি,
হাফ ইঞ্চি ইউজ করতে পারি, 1 ফিটের জায়গায় আমি কখনো 1 ইঞ্চি ইউজ করব না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আপনি একটার মধ্যে ক্লিক করলেন, সবগুলোর মধ্যে কিভাবে আসলো? সবগুলোর মধ্যে আসলো হচ্ছে আমি এই যে লিঙ্ক যে অপশনটা আছে, এই লিঙ্কটার মধ্যে যদি আপনি ক্লিক করে রাখেন, অর্থাৎ এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে হচ্ছে সবগুলোর মধ্যে আসবে। আর যদি আপনি মনে করেন কাস্টম করতে চান, অর্থাৎ কাস্টমাইজ হিসেবে কাজ করতে চান, অর্থাৎ উপরে হচ্ছে 1 ইঞ্চি, নিচে হচ্ছে 1 ইঞ্চি, হাতের ডান পাশে হচ্ছে হাফ ইঞ্চি, হাতের বাম পাশে হচ্ছে হাফ ইঞ্চি যদি করতে চান, তখন হচ্ছে এই চেকটাকে আনচেক করে দিবেন। এই লিঙ্কটাকে আপনি আনচেক করে দিবেন, দিয়ে টপ উপরে, লেফট বাম পাশে, বটম নিচে, রাইট ডান পাশে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে ভ্যালু দিতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো ভ্যালু এখানে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যেটা হয় সব সময়, সেটা হয় হচ্ছে চারিদিকে একই পরিমাপ নেওয়াটা। একটু খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা জায়গায় চারিদিকে একই পরিমাপ নিচ্ছে, যার জন্য আপনার খুব সহজেই ব্লিডটা নেওয়া হয়ে যায়। এই যে খেয়াল করে দেখেন, চারিদিকে একই রকম দেওয়া আছে, এই যে দেখেন চারিদিকে আপনার একই রকম দেওয়া আছে। সো আমি যেটা করব, আমি যখনই মেজারমেন্ট নিচ্ছি, তখন ওই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আমি একটা ব্লিড নিয়ে নিব। এই হচ্ছে আমার ব্লিডের কাজ। ব্লিড একটু খেয়াল করে দেখেন, কথাটা শুনেন। ব্লিডটা হচ্ছে ডকুমেন্টের বাইরে, আমার মেইন ডকুমেন্টের বাইরে হচ্ছে যেটা থাকে তাকে বলা হয় ব্লিড, আর মেইন ডকুমেন্টের ভিতরে যেটা থাকে তার নাম হচ্ছে মার্জিন। মার্জিন ইউজ করা হয় আপনার ভিতরের যে লেখাগুলো আছে বা ভিতরের যে আপনার অবজেক্টগুলো আছে, সেগুলো যাতে একটা সমান্তরাল বা একটা অংশের ভিতরে থাকে। আর ব্লিড হচ্ছে আমার মেইন মেজারমেন্টের বাইরে যে অংশগুলো সেগুলো। যেমন আমি এখানে একটু ব্লিড এবং মার্জিনের আপনার একটা উদাহরণ দেই। যেমন এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ব্লিড, আর আমার মেইন মেজারমেন্ট শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, কিন্তু সে দেখেন লেখাগুলো লিখছে একটু ভিতরের দিকে। খেয়াল করে দেখেন, একটু ভিতরের দিকে। মেইন মেজারমেন্ট কিন্তু এইখানে, মেইন মেজারমেন্ট হচ্ছে এইখানে, কিন্তু সে মার্জিন ইউজ করছে হচ্ছে এই বরাবর। মার্জিন হচ্ছে এই বরাবর, অর্থাৎ মার্জিনটা হচ্ছে মেইন মেজারমেন্টের ভিতরের যে অংশটা আছে সেটা নাকি নাম হচ্ছে মার্জিন, আর মেইন মেজারমেন্টের বাইরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্লিড, যেটাকে বলা হয় সেফ জোন। অর্থাৎ সে আমার যে ইয়াটা আছে, মেজারমেন্ট আছে, তাকে হচ্ছে সে সেভ করবে। আর মার্জিন হচ্ছে মেইন মেজারমেন্টের ভিতরে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে মার্জিনটা কেন ইউজ করব? মার্জিনটা ইউজ করবেন হচ্ছে এই কারণে, মার্জিন ইউজ করলে হচ্ছে সমান্তরাল হয়। দেখেন লেখাগুলো সবগুলো সমান্তরাল। যদি মার্জিন না থাকতো তাহলে এটা থাকতো হচ্ছে এইখানে, এটা থাকতো হচ্ছে এইখানে, এটা থাকতো হচ্ছে এইখানে, এটা থাকতো হচ্ছে এইখানে, অর্থাৎ জিনিসটা একটু হিজিবিজি হয়ে যায়, অ্যালাইন হয় না। এই অ্যালাইনটাকে ঠিক করার জন্য মার্জিনটা ইউজ করা হয়। প্রত্যেকটা জায়গাতেই দেখবেন অ্যালাইনটাকে ঠিক করা যাবে না। এই যে খেয়াল করে দেখেন, এই হচ্ছে ব্লিড, এই যে কালো অংশটা হচ্ছে ব্লিড, ভিতরে হচ্ছে মার্জিন। দেখেন ওর এক্সট্রা কিন্তু কিছু অংশ আছে, সে মার্জিনের কাজটা করছে। এখানে খেয়াল করে দেখেন, এটার পাশে হচ্ছে একটা ব্লিড যাবে, এটার পাশে হচ্ছে ব্লিড যাবে, কিন্তু ভিতরে হচ্ছে মার্জিন। দেখেন, যাতে লেখাগুলো ভিতরে থাকে। এখন মনে করেন আমি যদি মার্জিন ইউজ না করি, তখন দেখেন হযরত হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজজি লেখা আছে, এই লেখাটা যদি এইখানে পর্যন্ত চলে যেত, কেমন হইতো? দেখতে খারাপ দেখা যেত। এটাকে বলা হয় মার্জিন, অর্থাৎ ভিতরের যে অংশটা আছে সেই অংশটাকে বলা হয় মার্জিন, বাইরের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার ব্লিড। যদিও এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আরো ডিটেলস আলাপ আলোচনা করা হবে, মার্জিন এবং ব্লিড সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। আচ্ছা, তো আমরা মার্জিন বুঝলাম, ব্লিড বুঝলাম, আর্টবোর্ড বুঝলাম, এভরিথিং বুঝলাম। এখন দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে হচ্ছে আপনার সিএমওয়াই কে। আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে আমি যখন একটা কাজ করব, আমি ইচ্ছা করলে ইলাস্ট্রেটরেও ওয়েবের কাজ করতে পারবো, ইলাস্ট্রেটরেও ওয়েবের কাজ আমি করতে পারবো, কিন্তু কিভাবে করব সেটা আমি একটু জানি। আমরা যখন প্রিন্টের কাজ করব তখন এখানে থাকবে হচ্ছে কালার মোড থাকবে সিএমওয়াই কে, কালার মোড থাকবে সিএমওয়াই কে। আর যদি আমি ওয়েবের কাজ করি তখন এখানে কালার মোডটা আমাকে দিতে হবে আরজিবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি আরজিবিতে ক্লিক করি এখানে একটা কোয়েশন নাম্বার চলে আসছে, অর্থাৎ প্রিন্টে আরজিবি ইউজ হয় না। সে বলে দিয়েছে, সাবধানতা বলে দিচ্ছে আমাকে। সেটা যদি ইউজই হতো, সে এখানে জিনিসটা সাবধানতা নিয়ে আসতো না, সে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। প্রিন্টের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আপনার সিএমওয়াই কে,
আবার যদি আমি ওয়েবে যাই, ওয়েবে গিয়ে যদি দেখেন এখানে RGB অটোমেটিকলি চলে আসছে, আমি RGBর জায়গায় যদি CMYK দিই, দেখেন এখানে সতর্কতা বার্তাটা চলে আসছে। সো আমাকে কালার কম্বিনেশনগুলো ঠিক রাখতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি ইলাস্ট্রেটরে আমি ওয়েবের কাজ করতে চাই, তখন আমি কি করব? তখন ওয়েবটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। ওয়েবটা সিলেক্ট করে এইখানে আমি আমার প্রয়োজন মতো, সাপোজ মনে করেন 1200 পিক্সেল বাই হচ্ছে 800 পিক্সেল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি দেখেন RGB মুড রেখে দিচ্ছি, এখানে দেখেন পিক্সেল চলে আসছে। আমি যদি এখন ওকে করে দেই, আমার এখানে এই হিসেবে আসবে। এই ক্ষেত্রে কিন্তু আমাকে আর ব্লিড নিতে হবে না। আপনি একটা কোশ্চেন করছিলেন বা আপনি একটা কথা বলছিলেন যে ওয়েবের ক্ষেত্রে তো তাহলে আমাকে ব্লিড ইউজ করতে হবে না। এই জিনিসটা আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বুঝাই দেই, ফটোশপটা ওপেন করে দেখাই দিচ্ছি। যেহেতু আমি আপনাদেরকে বলছি যে ইলাস্ট্রেটরটা কাজ করে হচ্ছে প্রিন্ট রিলেটেড ওয়ার্কের মধ্যে, আর ফটোশপটা হয় হচ্ছে আপনার ওয়েব রিলেটেড ওয়ার্কের মধ্যে। এখন ওয়েব রিলেটেড ওয়ার্কের মধ্যে কি ব্লিড থাকে না কাজ করে কি করে না, তারও একটা প্রুফ দেওয়া দরকার আমার, বা আপনাদের বোঝানোর জন্য দেখানো দরকার। এই জন্য আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, একটা মিনিট একটু সময় দিয়ে। আমি একটু আগে কাজ করতেছিলাম হচ্ছে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আমি যখন কাজ করতেছিলাম তখন দেখেন ব্লিডের একটা অপশন আছে, কিন্তু আমি যেহেতু ওয়েব রিলেটেড কাজ করব, আমি এখন ফটোশপে যাচ্ছি, আমি এখন ফটোশপে আসি। আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে যদি ওপেনে যাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে পপ আপটা সেম যদি আসে, ডিফারেন্সটা কোথায় বা ডিফারেন্সটা কী ধরনের আসতে পারে সেই বিষয়টা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার। সেই বিষয়টা ক্লিয়ার হলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি ব্লিডটা কোথায় ইউজ হয়, ব্লিডটা কোথায় ইউজ হয় আমি ক্লিয়ার হয়ে যেতে পারবো। একটু খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু পপ আপটা ওপেন হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল পপ আপ, অর্থাৎ ইলাস্ট্রেটর এবং ফটোশপের মতো পপ আপ ওপেন হয়ে গেছে, ইলাস্ট্রেটরের মতো পপ আপটা ওপেন হয়ে গেছে। কিন্তু ইলাস্ট্রেটরে দেখেন এখানে ব্লিডের একটা অপশন আছে, ফটোশপের মধ্যে দেখেন ব্লিডের কোনো অপশন নাই। তো ফটোশপের মধ্যে ব্লিডের অপশন না থাকা মানে কি? মানে হচ্ছে ওয়েবের জন্য ব্লিড প্রয়োজন হয় না, ওয়েবের জন্য এবং ইলাস্ট্রেটর ফটোশপের জন্য মার্জিনটা ইউজ হয়, মার্জিনটা ম্যান্ডেটরি, কিন্তু ব্লিডটা ম্যান্ডেটরি না ফটো ইয়ার ক্ষেত্রে। ওয়েবের জন্য ব্লিডটা ম্যান্ডেটরি না, কিন্তু প্রিন্টের জন্য ব্লিডটা ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। বিকজ অফ প্রিন্টের মধ্যে যেই ডিজাইনগুলো ক্রিয়েট হয় সেই ডিজাইনগুলো কাটশিট হতে পারে। যেমন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দেই, আমরা মনে হয় অনেকেই দেখছি যে আপনার যারা প্রিন্ট করে করেন, বই বা অন্যান্য কিছু তৈরি করেন, ওইটার পর আবার কাটিংয়ে যায়। খেয়াল করছেন কিনা জানি না, কাটিংয়ে যায়। অনেক সময় আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন যে কাটিংয়ে যায়। এই প্রিন্টটা হয়ে যাওয়ার পর তারা কি করে, আবার নতুন করে কাটিং করে। এখন ওই ব্লিডটা যদি না থাকতো, তখন কাটিং করতে গেলে এক্সট্রা অংশটা বের হয়ে আসতো বা ও আপনার মেইন মেজারমেন্টটা নষ্ট হয়ে যেত। এই যে মেইন মেজারমেন্টটা যে নষ্ট হয়ে যাওয়ার একটা মানে ভয় থাকে, ব্লিড থাকলে এই জিনিসটা হয় না। এই জন্য প্রিন্ট রিলেটেড প্রত্যেকটা কাজের মধ্যে অবশ্যই আপনি ব্লিড ইউজ করবেন। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে আমি ব্লিডটা যে ইউজ করব, আমার ডিজাইনটা কি ব্লিডের ভিতরে হবে না ব্লিডের বাইরে হবে, সেই জিনিসটা সম্পর্কে একটু কোশ্চেন থাকতে পারে। সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে কি ব্লিড ইউজ হবে কিনা। না, ওয়েবের ক্ষেত্রে কোনো ব্লিড ইউজ হয় না। এটা প্রমাণ দেওয়ার জন্য হচ্ছে আমি ফটোশপটা ওপেন করছি। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে কিভাবে নিউ ডকুমেন্টসের জন্য আমি উইথ এবং হাইট নিব, কিভাবে হচ্ছে আমার আপনার ব্লিড নিব, কিভাবে ওরিয়েন্টেশন করব, কিভাবে কালার সিলেকশন করব, এভরিথিং আমি বুঝতে পারলাম। এখন আবার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমি এইখানে হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে রাস্তার মধ্যে যারা হচ্ছে ঢাকায় থাকেন তারা হয়তো দেখছেন যে ফার্ম গেট বলেন, বিভিন্ন এরিয়ার মধ্যে যে বড় বড় ফুটওভার ব্রিজগুলো আছে, সেই ফুটওভার ব্রিজগুলোর এই পাশ থেকে ওই পাশ ফুল অংশটার মধ্যে আপনার ব্যানার দেওয়া থাকে অনেক সময়, যেমন পুলিশ সপ্তাহ, তারপর হচ্ছে এই 16ই ডিসেম্বর, বিভিন্ন ওকেশনে দেওয়া থাকে। এখন এত বড় ব্যানার আমি কিভাবে তৈরি করব? কোশ্চেন আমার থাকতে পারে না যে এত বড় ব্যানার আমি কিভাবে তৈরি করব? তো এত বড় ব্যানার যেহেতু তৈরি করতে হবে, সাপোজ মনে করেন আপনার রোডের যে এই পাশ থেকে ওই পাশ হচ্ছে 100 ফিট মনে করেন, আর হাইটটা হচ্ছে 10 ফিট দিয়ে কাজ করতে হবে। খেয়াল করবেন, 100 ফিট বাই 10 ফিট দিয়ে কাজ করতে হবে। তো 100 ফিটকে যদি আমি কনভার্ট করি, সেখানে কত আসে? 100 ফিট হচ্ছে আপনার 1 ইঞ্চি ইজিক্যাল টু হচ্ছে 12 ইঞ্চি, 1 ফিট ইজিক্যাল টু 12 ইঞ্চি, তাহলে 100 ফিট ইজিক্যাল টু 1200 ফিট। আমি যে 1200 ইঞ্চি যদি দেই,
খেয়াল করে দেখেন, আমি যদি 1200 ইঞ্চি দেই, খেয়াল করে দেখেন এইখানে আপনার রেড কালার চলে আসছে, কারণ সে 1200 ইঞ্চি কখনোই নিবে না, কখনোই সে 1200 ইঞ্চি নিবে না। আমি যদি ক্লিক করি, খেয়াল করে দেখেন তার হাইট হচ্ছে 227 ইঞ্চি, তার উইথটা নেওয়ার ক্ষমতা হচ্ছে 227 ইঞ্চি। তাহলে আমি 1200 ইঞ্চির কিভাবে কাজ করব? 1200 ইঞ্চির কিভাবে কাজ করব? 100 ফুটের কিভাবে কাজ করব? না হয় আমি 10 ফিটেরটা করে নিলাম যে 120 ইঞ্চি, কিন্তু এইখানে আমার উইথটা তো ঠিক মতো আসে নাই। এই কোশ্চেনটা আসতে পারে না, বা এই কোশ্চেনটা নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে না মনে? এই কোশ্চেনের আনসারটা কি হবে, বা এইভাবে আমি মেজারমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করব? তখন আমাকে অনুপাতে চলে যেতে হবে, তখন আমাকে অনুপাত হিসাব করতে হবে। অনুপাতটা কেমন? অনুপাতটা হচ্ছে, যেহেতু আমার 100 ফিট, আমি 100 ফিটের জায়গায় নিব হচ্ছে 100 ইঞ্চি, অর্থাৎ ফিটকে কনভার্ট করে নিচ্ছে হচ্ছে আপনার ইঞ্চিতে, আর 10 ফিটকে আমি কনভার্ট করে নিচ্ছি হচ্ছে 10 ইঞ্চিতে। অর্থাৎ এখন আমার দেখেন অনুপাতটা কিন্তু 10/100, 10/100, বুঝতে পারছি আমি? আমি কি করব? 10/100 হিসেবে এই কাজটা করব। এইটা আপনার যখন প্রিন্ট যাবে, উনি হচ্ছে 10 ফিট বাই 100 ফিট বাই 10 ফিট হিসেবে প্রিন্ট করবেন। যিনি প্রিন্ট করবেন উনি এটাকে কনভার্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বোঝাতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ মনে করেন আপনি একটা রাবার নিলেন মনে করেন, সেটা হচ্ছে আপনার উইথ হচ্ছে 1 ফিট আর হাইট হচ্ছে 3 ইঞ্চি মনে করেন। যদি আপনি এটাকে টান দেন, লম্বা করেন, এটা উইথ অনুযায়ী উইথ লম্বা হবে, হাইট অনুযায়ী হাইট লম্বা হবে, তাই না? হাইট অনুযায়ী হাইট প্রশস্ত হবে, উইথ অনুযায়ী উইথ হবে না? নাকি উইথ হাইট হয়ে যাবে, হাইট উইথ হয়ে যাবে? কোনটা? উইথটা উইথের মতো বাড়বে, হাইটটা হাইটের মতো বাড়বে। ঠিক একইভাবে যখন আমি কনভার্ট করে নিব, তখন উইথটা উইথের মতোই আপনার বড় হবে, হাইটটা হাইটের মধ্যে বড় হবে। এখন আপনি যদি মনে করেন 100 ফিটের জায়গায়, আপনি যদি 100 ফিটের জায়গায় আপনি 100 ইঞ্চি দিচ্ছেন, কিন্তু এখানে যদি 100 ইঞ্চি না দিয়ে যদি আপনি 80 ইঞ্চি দিতেন, তখন কিন্তু 80 ফিট হিসেবে ওপেন হবে, তখন 100 ফিট হিসেবে কাজ হবে না, কারণ তার অনুপাতটা অ্যাকুরেট না। তা আমি যে কোনো সময়, সাপোজ মনে করেন আমার 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা কাজ দরকার, উইথ হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি আমি যদি 20 ইঞ্চি জায়গায় 2 ইঞ্চি দেই, আর হাইটের জায়গায় যদি 1 ইঞ্চি দেই, বা আপনি 10 ইঞ্চি করে দেখেন 2/1 আসছে। আমি যদি 20 ইঞ্চি আর 10 ইঞ্চি যদি ভাগ করি, অনুপাত করি, তাহলে 2:1 আসে না? আসে কি? জি স্যার, 2:1 হ্যাঁ, এই আসে অনুপাতটা স্যার। আমাকে করতে হবে। তা আপনাকে যেইটাই করতে হবে সেটা অনুপাত করতে হবে, কারণ তার একটা রেস্ট্রিকটেশন আছে, অর্থাৎ ফটোশপে ইলাস্ট্রেটরের একটা রেস্ট্রিকটেশন আছে, সে 227 ইঞ্চির বেশি নেয় না। তখন আমাকে কি করতে হবে? অনুপাত হিসাব করে কাজ করতে হবে। যেমন এখন আমার 200 ফুট, 200 ফিট প্রায় হচ্ছে 2400 ইঞ্চি। 200 ফিটের জায়গায় আমাকে কি করতে হবে? 200 ইঞ্চি নিতে হবে। আর হাইটের জায়গায় আমি নিব হচ্ছে কত? যদি 10 ফিট হয়, 200 ফিট বাই 10 ফিট হয়, আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিব। তাহলে দেখেন অনুপাতটা কিন্তু আমার 200/10ই আসছে, 200/10ই আসছে। এখন আপনি যদি মনে করেন এটা 200 ইঞ্চি না নিয়ে আপনি যদি 20 ইঞ্চি নেন, আর এখানে যদি 1 ইঞ্চি নেন, তাহলে কিন্তু অনুপাতটা হয়ে যায়। অর্থাৎ আমি অনুপাত হিসাব করে যাব, 2:1 অনুপাত হিসাব করে যাব, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি অলওয়েজ কি 2:1 যাব? না, আপনি ভাগ করবেন, আপনি এটাকে অনুপাত করবেন। অনুপাত করলে অনুপাতের যে পরিমাপটা আছে সেই পরিমাপটা আপনি উইথ হিসেবে উইথের পরিমাপটা দিয়ে দিবেন, হাইট হিসেবে হাইটের পরিমাপটা দিয়ে দিবেন। এভাবে দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন কনসেপ্ট আপনি রেডি করতে পারেন। আপনারা কি ক্লিয়ার সবাই, নাকি আর কোনো কথা? ওকে, তাহলে আমরা সব কিছু রেডি করে ফেললাম। রেডি করার পর এখন হচ্ছে আমি ডকুমেন্টেশন ক্রিয়েট করতেছি, অর্থাৎ আমার সামনে এই মুহূর্তে যে অংশটা আসবে তার নাম হচ্ছে আর্টবোর্ড, এবং এই যে রেড কালার যে অংশটা দেখতেছেন তার নাম হচ্ছে ব্লিড। আমার মেইন মেজারমেন্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ব্লিড। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার মেইন মেজারমেন্ট, এটা হচ্ছে আমার ব্লিড। এই যে ডকুমেন্টসটা দেখতেছেন, এই ডকুমেন্টসের উপরে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। ঠিক ইলাস্ট্রেটরের মধ্যে আমাকে কি করতে হচ্ছে? আপনার প্রত্যেকটা কাজের জন্য এরকম একটা একটা করে ডকুমেন্ট ক্রিয়েট করে আমাকে কাজ করতে হবে। তো এই পর্যন্ত কি আমি একটা জিনিস ছেড়ে গেছিলাম, আমি অত্যন্ত দুঃখিত এর জন্যে।
সেটা হচ্ছে আমরা কালার মোড সম্পর্কে জানলাম সিএমওয়াই কে, আর এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, রাস্টার ইফেক্ট হাই 300 পিপিআই। হাই 300 পিপিআই বলতে কি বোঝাচ্ছে, কি সিস্টেম বোঝাচ্ছে সেটা সম্পর্কে একটু জানি। এই জিনিসটা হচ্ছে হাই 300 পিপিআই। আমি ফটোশপটা আরেকবার ওপেন করতেছি, ওপেন হোক, আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। 300 পিপিআই বলতে কি বোঝাচ্ছে সেটা একটু সম্পর্কে বুঝাই। সেটা হচ্ছে পিপিআই অর্থ পিক্সেল পার ইঞ্চ। পিপিআই ইজ ইকুয়াল টু হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এই যে একটা কাজ আছে, সাপোজ মনে করেন এখানে একটা কাজ আছে, রাস্টার ক্ষেত্রে কি আর ভেক্টরের ক্ষেত্রে কি সেটার মধ্যে একটু পার্থক্য বলি। ভেক্টরের ক্ষেত্রে 1 ইঞ্চি জায়গার মধ্যে, অর্থাৎ 1 স্কয়ার ইঞ্চি জায়গার মধ্যে 300টা পিক্সেল থাকে। জিনিসটা আমি আবার রিপিট করতেছি, 1 ইঞ্চি জায়গার মধ্যে 300টা পিক্সেল থাকে। সেক্ষেত্রে রাস্টারের ক্ষেত্রে আসে হচ্ছে আপনার মাত্র 72। এবার দেখেন ঘনত্বটা হিসাব করেন, ভেক্টর এবং রাস্টারের মধ্যে ঘনত্বটা হিসাব করেন। ভেক্টরের মধ্যে 1 ইঞ্চি জায়গার মধ্যে পিক্সেল থাকে হচ্ছে 300টা, এটা হচ্ছে শুরু, 300র শুরু মাত্র তার। এর উপরে যেতে পারে সে, মানে 300, 400, 500, 1000, 1500, 2000, 5000ও যেতে পারে, কোনো সমস্যা নেই, অর্থাৎ সে বাড়বে। কিন্তু রাস্টারের ক্ষেত্রে তার পিক্সেলটা হচ্ছে 72। আমি একটু আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে দেখেন অ্যাডভান্স মোডে গেলাম, এই অ্যাডভান্স মোডের মধ্যে দেখেন এখানে লেখা আছে 300 লেখা আছে। এটা 300 হচ্ছে তার হাইস্ট, 300 হচ্ছে তার হাইস্ট। এই যে আমি ওয়েবে যখন গেলাম, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন 72 চলে আসছে, দেখছেন 72টা থাকে, অর্থাৎ 72টা থাকে 1 ইঞ্চি জায়গার মধ্যে পিক্সেল। আর প্রিন্টের যখন যাব তখন হচ্ছে 300 থাকে, এটা হচ্ছে হাইস্ট। কিন্তু ফটোশপের ক্ষেত্রে তার শুরুটাই হচ্ছে আপনার 300 দিয়ে। যখন আপনি এখানে দেখেন স্ক্রিন, স্ক্রিন হচ্ছে আপনার মনিটর বা ওয়েবের জন্য আপনার 72, মনিটর এবং ওয়েবের জন্য হচ্ছে 72, আর প্রিন্টের জন্য হচ্ছে 300। যখনই আপনি কাজগুলো করবেন তখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে আপনার 300 আছে কিনা। অটোমেটিকলি আপনার প্রিন্টে গেলে অটোমেটিকলি সে সিএমওয়াই কে কালার মোড নিলে অটোমেটিকলি সে 300 পিপিআইতে চলে যায়, সে 300 পিপিআইতে চলে যায়। বুঝতে পারছি? এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো এইটার কাজটা হচ্ছে যে 1 ইঞ্চি জায়গার মধ্যে 300টা পিক্সেল থাকে, এটা হচ্ছে ভেক্টর ইমেজের ক্ষেত্রে। আর 1 ইঞ্চি জায়গার মধ্যে 72 পিক্সেল থাকে, সেটা হচ্ছে রাস্টার ইমেজের ক্ষেত্রে। এখন বুঝেন যে ঘনত্বটা কতটুকু। ঘনত্বটা অনেক বেশি হচ্ছে ভেক্টরের মধ্যে, আর এজন্যই ভেক্টর ফাটে না। আচ্ছা, এখন আমার প্রথম যে বিষয়টা আছে, এখন দেখেন খেয়াল করে দেখেন আমার যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটার মধ্যে একটু চেঞ্জ আসছে যখন আমি ডকুমেন্টসটা ক্রিয়েট করলাম। আমার ডকুমেন্টসটা যখন ক্রিয়েট হয়ে গেছে তখন হচ্ছে আমার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হলো? চেঞ্জ হচ্ছে আপনার আমার টুলবারটা ঠিকই আছে, বাট হচ্ছে এখানে দেখেন কালার কম্বিনেশনে একটা অপশন চলে আসছে, আর এই যে আমার যে প্লেট বারটা আছে সেটাও ঠিকই আছে, বাট হচ্ছে একটা জিনিস একটু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে। মনে করলাম এটা আগের মতোই আছে, মনে করলাম যে এই টুলবার এবং প্লেট বার দুইটা আমার ঠিকই আছে। আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, সেটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। আমার এখানে একটা জিনিস নতুন অ্যাড হয়ে গেছে, আপনার কন্ট্রোল প্যানেল। এখন আমি আপনাদেরকে নতুন করে আবার আমার ইলাস্ট্রেটরের পরিচিতিটা দেই। হাতের উপর একদম আমাদের সফটওয়্যারের উপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে বিভিন্ন মেনু আছে এবং এই মেনুগুলোর মধ্যে যে ক্লিক করি বিভিন্ন অপশন শো করবে। এই অপশনগুলো দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশ নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করব, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আমরা আলাপ করব। বুঝতে পারছি? যখন যেটা প্রয়োজন পড়বে তখন ওটা নিয়ে আলাপ করবে। এখন যদি মনে করেন আমি আপনাদের বলে দিলাম কিন্তু আপনারা কি করতে পারবেন না, এটা ধরতে পারবেন না। এই জন্য যখনের কাজটা তখন যদি আমি করি আপনাদের সুবিধা হবে, হচ্ছে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে কি করা উচিত, কোনটা করা উচিত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার নিচে হচ্ছে একটা অপশন আছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল জিনিসটা কি?
কন্ট্রোল প্যানেল জিনিসটা হচ্ছে আপনাকে একটা শর্টকাট সিস্টেম দিয়ে দিছে, অর্থাৎ আপনি যখন যেই কাজটা করবেন ওই রিলেটেড কিছু অপশন অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যায়, অর্থাৎ শর্টকাট সিস্টেম অ্যাড করে দেয়। কন্ট্রোল করার জন্য কন্ট্রোল প্যানেলের মধ্যে কিছু অপশন অ্যাড করে দেয়, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। সো আপনি এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে খুব সহজেই আপনি কিছু শর্টকাট ওয়ে ইউজ করে আপনি আপনার ডকুমেন্টেশনটা রেডি করে কাজ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে আমার হাতের বাম পাশে যে অপশনটা আছে তার নাম হচ্ছে টুলবার। টুলবার কাকে বলা হয়? টুলবার হচ্ছে যেই সব টুলস দিয়ে আমি কাজ করব, যেই সব টুলসের দিয়ে আমি কাজ করব ওর যে একটা অপশন অথবা সন্নিবেশন, যে অপশনটা পদ্ধতিটা বা যেখানে সে সন্নিবেশ আকারে আছে, এই প্লেট বারটাকে বলা হয় টুলবার। আমি আবারও রিপিট করতেছি, যেই প্লেটটার যেই টুলসের মাধ্যমে আমি কাজ করব ওই টুলসগুলো যে বারের মধ্যে থাকে তাকে বলা হয় টুলবার। তাহলে প্লেট বার কি জিনিস? প্লেট বার হচ্ছে টুলবারের ডিটেলস, অর্থাৎ টুলবারের মধ্যে আমি এমন কিছু টুল পাবো যার আরও কিছু অপশন আছে বা আরও কিছু কাজ করা যায়, তার ডিটেলস আমি ইউজ করতে পারবো এই টুলবারের মাধ্যমে। তার ডিটেলস আমি ইউজ করতে পারবো এই টুলবারের মাধ্যমে। এই হচ্ছে আমার টুলবার, এই হচ্ছে আমার প্লেট বার, এই হচ্ছে আমার মেনু, এই হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল। আমি কি এই পর্যন্ত বুঝতে পারছি? সামনের দিকে যাই। আমাদের এখন প্রথম যে কাজটা বা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে আর্টবোর্ড। আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি, কিন্তু আনফরচুনেটলি আমার এই আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করা দরকার, অর্থাৎ আমি ভুল করে ফেলছি। আমি এই মুহূর্তে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি, সেই আর্টবোর্ডটাকে আমাকে কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে, বা আমি ভুল করে ফেলছি, আমি এটাকে কি করব? নতুন করে সাজাতে চাচ্ছি। এই মুহূর্তে আপনার কাছে যে অপশনটা আছে বা আমি এই পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে, যদি আমি কোনো কারণে আমার আর্টবোর্ড ভুল নিয়ে থাকি, এখন ভুল কি কি হতে পারে? ভুল হইতে পারে আমি ব্লিড নিয়ে নেই, ভুল হইতে পারে আমি যে মেজারমেন্টটা ছিল অর্থাৎ 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, সেটা আমি 10 ইঞ্চি 20 ইঞ্চির জায়গায় 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি 10 ইঞ্চি 20 ইঞ্চি নিছো, ওইটার জায়গায় তুমি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিবা, বা আপনি কি করলেন? একটা আর্টবোর্ড নিয়েছেন, দুইটা আর্টবোর্ড নেন নাই। আমার দুইটা আর্টবোর্ড নেওয়া দরকার ছিল, দুইটা আর্টবোর্ড নেই নেই। এই যে ভুলগুলো যে আমি করলাম, এখন এই মুহূর্তে আমার যে সলিউশনটা আছে সেটা হচ্ছে, আমার যে ডকুমেন্টসটা ক্রিয়েট হলো, দেখেন একটু খেয়াল করে দেখেন, নিউ একটা ডকুমেন্টস নামের একটা ডকুমেন্ট প্লেট অ্যাড হয়ে গেছে এখানে। আমি যদি এই জায়গাটার মধ্যে এই যে ক্রসটার মধ্যে আছে, আমি একটু জুম করে আপনাকে দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন। এই যে একটা আপনার ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টসটা কেটে যাবে, অর্থাৎ ডকুমেন্টসটা চলে গেছে, আমার ডকুমেন্টসটা চলে গেছে। এখন আমি কি করব? ফাইলে যাব, নিউতে ক্লিক করব, আমার যেমন করে ডকুমেন্টসটা ক্রিয়েট করা দরকার ছিল, অর্থাৎ যেই যেই কাজগুলো আমি ভুল করছিলাম সেই কাজগুলোকে আমি এখানে ঠিক করব, ঠিক করে দেন হচ্ছে আমি কি করতেছি? ওকে করে নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতেছি। এই পর্যন্ত আমি এটাই জানি, কিন্তু কোনো কারণে মনে করেন আপনি কাজটা শুরু করে দিচ্ছেন, এখানে কিছু কাজ শুরু করে দিচ্ছেন, শুরু করার পর আপনার যদি মনে হয় আপনি ভুল করছেন, একটু আগে যে কথাটা বললাম যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে তুমি 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিয়ে কেন কাজ করতেছো, তোমাকে তো 25 ইঞ্চি বাই 20 ইঞ্চি 10 ইঞ্চি নিয়ে কাজ করতে হবে। আপনি কিন্তু অলরেডি কিছু কাজ এখানে করে ফেলছেন। এখন যদি আপনি এই ডকুমেন্টসটা কেটে দেন তাহলে আপনার কাজ সহই চলে যাবে। আমি আবারও রিপিট করতেছি, আমি যদি ডকুমেন্টসটা সহ কেটে দেই তাহলে আমার যে কাজগুলো আমি করছি অলরেডি এগুলো সহ কিন্তু চলে যাবে, এগুলো কখনোই আর থাকবে না। তাহলে আমার এই জায়গাটার মধ্যে করণীয়টা কি? আমাদের কি এই কোশ্চেনটা থাকবে না বা আছে না? আমাদের এই জায়গাটার মধ্যে করণীয় কি, কি করতে পারে এই জায়গাটার মধ্যে? এখানে তো আমার এখন ডকুমেন্টসটা অবশ্যই কাস্টমাইজ করা উচিত, কি করতে পারি? তখন আপনি যে কাজটা করতে পারেন, আমার এই ডকুমেন্টসটাকে কাস্টমাইজ করার জন্য আপনি 3টা ওয়ে অবলম্বন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, এই যে খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ডকুমেন্ট সেটআপ। এই ডকুমেন্ট সেটআপটা কোথায় পাবেন? ডকুমেন্ট সেটআপটা পাবেন হচ্ছে আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আমি আরেকটা অপশন দেখাচ্ছি, ফাইলে যাব, ফাইল থেকে এখানে যদি আমি ফাইলে ক্লিক করি, মেনু থেকে ফাইলে ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ।
এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ, আর আরেকটা অপশন হচ্ছে এইখানে একটা টুলস আছে আমাদের টুল প্লেটের মধ্যে, এখানে একটা টুলস আছে যার যে টুলসটার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। আমি একটু আবার রিপিট করতে চাচ্ছি, আমাদের যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের একদম নিচে হাতের উপরে একটা টুলস আছে যার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। এই আর্টবোর্ড টুলসের মাধ্যমে আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। তা আমি একটা একটা করে দেখি। প্রথমটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপে যদি আমি ক্লিক করি তখন দেখবেন আপনার সামনে এই পপআপটা রেডি হয়ে আসছে। এই পপআপটা আসছে, এখান থেকে আমি কি কি চেঞ্জ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমি ইউনিট চেঞ্জ করতে পারবো। ইউনিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরিমাপের একক। আমি এই মুহূর্তে ইউজ করতেছি হচ্ছে আপনার ইঞ্চি। এখন আপনার ক্লায়েন্টের কথা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার মিলিমিটার। আপনি এখান থেকে মিলিমিটারে কনভার্ট করতে পারবেন অথবা যে কোনো পরিমাপের এককে কনভার্ট করতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনার ব্লিড ছিল না, আপনি ব্লিড ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে ক্লিক করে ব্লিড ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। নাম্বার 3 হচ্ছে এখানে আমার আর কোনো কাজ নেই, এগুলো আমার কোনো ধরার দরকার নেই। আমি চলে যাব হচ্ছে এডিট আর্টবোর্ড। আমি আবার একটু রিপিট করতেছি, দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে এডিট আর্টবোর্ড। এই এডিট আর্টবোর্ডে আমি ক্লিক করব। এডিট আর্টবোর্ডে ক্লিক করলে কি হবে, আমার যে পপআপটা আছে সেটা কিন্তু চলে গেছে। খেয়াল করে দেখেন এইখানে আমার একটা ডট 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 চিহ্ন চলে আসছে, আমার আর্টবোর্ডের পাশে একটা ডট ডট চিহ্ন চলে আসছে। এই ডট ডট চিহ্নের মাধ্যমে আমি কি করতে পারি, কি সিস্টেমের কাজ করতে পারি সেটা একটু জানি। উপরে থেকে একদম প্রথম যে বিষয়টা আছে আমরা একটু উপরের দিকে চলে যাই, অর্থাৎ আমাদের যেই কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলে চলে যাই। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে বর্তমানে আমার যেই আর্টবোর্ডটা আছে তার নাম হচ্ছে লেটার। আপনি যদি এখানে লেটারের জায়গায় অন্য কোনোটা ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে ওই পরিমাপটা এখানে ইউজ করতে পারেন। হয়তো বা এখানে একটা কোশ্চেন থাকতে পারে, আমি যদি এখানে নিজের মতো করে বসাইতে চাই, হ্যাঁ ওইটাও বসাইতে পারবেন, ওইটার মধ্যেও আসতেছি। কিন্তু আপাতত এখানে আছে হচ্ছে আপনার কিছু অপশন আছে, এখান থেকে আপনি ওগুলো ইউজ করতে পারেন। যদি মনে করেন এখান থেকে আমি ইউজ করব না, অন্যটা ইউজ করব, সেটাও করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2 নম্বরটা হচ্ছে আমার ওরিয়েন্টেশন, অর্থাৎ আমার যেই আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা বর্তমানে হচ্ছে পোর্ট্রেট আছে, অর্থাৎ উইডথটা হচ্ছে বেশি, হাইটটা হচ্ছে কম। আপনি চাচ্ছেন এটাকে ল্যান্ডস্কেপ করতে, অর্থাৎ উইডথটা বেশি হবে, হাইটটা কম হবে। তখন আপনি খুব সহজে কি করতে পারেন, ল্যান্ডস্কেপ করে কাজ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে আমার 2-3টা আর্টবোর্ড দরকার ছিল, কিন্তু কোনো কারণে আমি একটা আর্টবোর্ড নিছি, দ্বিতীয়টা আর্টবোর্ড নিতে পারি নাই। তখন আমি কি করব, তখন আমি যে কাজটা করব, এই যে দ্বিতীয় যে অংশটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যদি মাউসটা এখানে নিয়ে আসি, দেখেন আমার এখানে একটা অবয়ব দেখা যাচ্ছে মাউসের পাশে। আমি কিন্তু কোনো কিছু প্রেস করে নেই, জাস্ট মাউসটা নিয়ে আসছি। দেখেন এখানে আরেকটা আর্টবোর্ড দেখা যাচ্ছে। আমি যদি এখানে ওর বরাবর নিয়ে ছেড়ে দেই, অটোমেটিকলি নতুন আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, নতুন অটোমেটিক একটা আর্টবোর্ডকে। এখন আপনি যদি মনে করেন যে না এই আর্টবোর্ডটা আমার দরকার নেই, তখন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন অথবা এটার মধ্যে ক্লিক করবেন, যেটার মধ্যে ইচ্ছে ওটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যদি ডিলিট করতে চান, এই যে পাশে যে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি একটাই কি আর্টবোর্ড আনতে পারবো, আরও আনতে পারবো না? ইচ্ছে মতো আপনি আর্টবোর্ড আনতে পারবেন। যেমন এখানে গেলাম, গিয়ে এখানে ক্লিক করলেন, দেখেন আরেকটা আসছে। আপনি যদি আরও আরেকটা নিতে চান, আবার যান এখানে ক্লিক করেন, আরও আরেকটা চলে আসছে। আপনি যদি আবার আরেকটা নিতে চান, আরও একটা ক্লিক করেন, নিচের দিকে চলে আসছে। অর্থাৎ আপনার যতগুলো ইচ্ছে ততগুলো আপনি আর্টবোর্ড এখানে ক্লিক করতে নিয়ে আসতে পারেন। আমি কি করলাম, আমার অপ্রয়োজনীয় যে আর্টবোর্ডগুলো সেগুলো আমি ডিলিট করে দিই। এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে আমরা যদি আর্টবোর্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কি করতে পারবো সেটা। এরপর হচ্ছে এইখানে দেখেন আর্টবোর্ড নেম আছে, বর্তমানে একটাই আছে। আপনার যদি আরও অনেকগুলো আর্টবোর্ড থাকতো তখন 1 2 3 4 হিসেবে আসতো। যেমন আমি যদি এখানে দেই, তখন দেখবেন এখানে আপনার আর্টবোর্ড নাম্বার 6, এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার 1 লেখা দেখাচ্ছে। এই যে দেখেন 6 এবং 1 এরকম দেখাচ্ছে। আপনি যদি চান ইউজ করতে পারেন। নাম্বার 2 3 এরপর হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন মুভ কপি আর্টবোর্ড উইথ আর্টবোর্ড, আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড। এটা যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে হচ্ছে আপনার মুভ করতে পারবেন, আপনি এভাবে মুভ করতে পারবেন। যদি এটার মধ্যে টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনি মুভ করতে পারবেন, অর্থাৎ সরাতে পারবেন না।
এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে শো সেন্টার মার্ক। এই যে দেখেন একটা সেন্টার মার্ক শো করতেছে। আমি যদি আরেকটু সেন্টার মার্ক ক্রিয়েট করতে চাই, দেখেন মিডলে একটা সবুজ রঙের অংশ দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন মিডলে একটা সবুজ রঙের সেন্টার মার্ক ক্রিয়েট করছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে আর্টবোর্ডটা আছে তার একদম মিডল পয়েন্ট। আপনি যদি এটাকে রাখতে চান আপনি ইচ্ছা করলে রাখতে পারেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে শো ক্রস হেয়ার। আমি যদি ক্লিক করি তখন সে আমাকে ক্রস হেয়ারের একটা অংশ দেখাচ্ছে। এগুলো সাধারণত যখন কাটিংয়ে যায় তখন এগুলো অ্যাড করে দিতে হয়, যদি প্রয়োজন পড়ে আপনি অ্যাড করে দিবেন। এরপর একটু খেয়াল করে দেখেন শো ভিডিও সেফ এরিয়া। দেখেন ভিডিও সেফ এরিয়া যদি আপনি ইউজ করতে চান তখন হচ্ছে ভিতরে সেফ এরিয়াটা আপনার দেখাচ্ছে। এরপরে যে অংশটা আছে সেটা আর্টবোর্ড অপশন। এই আর্টবোর্ড অপশনের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু আগে মনে আছে কিনা জানি না, আমরা এইখান থেকে যখন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে যখন অপশনে ক্লিক করলাম তখন কিন্তু আমার এই অপশনটা আসছিল, এরকম একটা অপশন আসছিল। অর্থাৎ আমি যেই কাজটা আর্টবোর্ড এডিট আর্টবোর্ডের মধ্যে করতে পারতাম ওই কাজটাই আমি কি করতে পারতেছি, এইখানে আমি ইউজ করতে পারতেছি। এইখান থেকে আমি কি কি সুবিধা নিতে পারবো, এখান থেকে আমি সুবিধা নিতে পারবো হচ্ছে এই যে সেন্টার মার্ক, অর্থাৎ এইখানে যে অংশগুলো আছে সেই অংশগুলোর এই ডিটেলস একটা প্লেটের মধ্যে চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকেও ইউজ করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকেও ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন আপনি যে কাজটা করতে পারেন, যেমন আমার উইথ এবং হাইটটা যেটা ছিল আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, উপরে থেকেও এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখন চাই যে আমার কাস্টমস অনুযায়ী হবে, অর্থাৎ 20 ইঞ্চি হবে আর উইথটা হবে হচ্ছে আপনার 15 ইঞ্চি, দেখেন অটোমেটিকলি 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি আমার রেডি হচ্ছে, অটোমেটিকলি রেডি হচ্ছে। আপনি যদি চান এরকম করতে পারেন। আমি ক্যান্সেল করে দিলাম, আমি এটা চাই না। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বলা হয়। এক্স অক্ষটা হচ্ছে ভ্যালু, উইথ এবং হাইটের কর্নারের ভ্যালুটাকে বলা এক্স অক্ষ, আর ওয়াইড অক্ষ হচ্ছে আপনার উইথ এবং হাইটের, এটা সম্ভবত ব্যাসার্ধ বলা হয়, ব্যাসার্ধের পরিমাপটাকে বলা হয় ওয়াই অক্ষ। এভাবে আপনি ওয়াই এবং এক্স অক্ষ পরিবর্তন করতে পারেন, যদিও এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। এখান থেকে আপনি চাইলে আপনার উইথ এবং হাইটটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমার মনে হয় ওই দিকটা আগে যেটা করলাম যে আমি এখানে 8.5 দিলাম, কিন্তু 8.5-এর জায়গায় আমার ক্লায়েন্ট আমাকে বলছে 20 ইঞ্চি ইউজ করবো উইথ, আর হাইট ইউজ করবো হচ্ছে 11 ইঞ্চি। আমি খুব সহজে 20 ইঞ্চি বাই 11 ইঞ্চি করতে পারবো, অর্থাৎ কাজ চলাকালীন অবস্থাতেই আমি এই কাজটা করতে পারবো। আচ্ছা, আরও একটা শর্টকাট পদ্ধতি আছে এই উইথ এবং হাইট তৈরি করার, সেটা হচ্ছে আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে যদি এই যে এখানে মাউসটা নিয়ে যান, আমি একটু জুম করে দেখাই, এই যে ডপ অংশটার মধ্যে অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যদি আমি নিয়ে যাই তখন দেখেন দুই পাশে একটা অ্যারো চিহ্ন আসতেছে। এই অ্যারো চিহ্নের মাধ্যমে আপনি ইচ্ছা করলে বড় এবং ছোট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এই ক্ষেত্রে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন এটাকে বড় করতেছি তখন এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখবেন সে কিন্তু চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখেন সে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতোই চেঞ্জ করতে পারেন। এখন একটা কোশ্চেন দেখতে পারে এখানে যে করতেছে সেটা তো অ্যাকুরেট না, না এখানে যেটা হবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড আপনি এটা বড় ছোট করতে পারবেন, ফ্রি হ্যান্ড। অর্থাৎ আপনার প্রয়োজন হয়েছে একটু বড় করে দিচ্ছেন, আপনার প্রয়োজন হয়েছে একটু ছোট করে দিচ্ছেন, কিন্তু আপনি যদি অ্যাকুরেট পরিমাপ হিসেবে করতে চান তখন আপনি এখানে কি করবেন, ভ্যালুটা বসায় দেবেন। এখানে ভ্যালুটা বসিয়ে দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এখানে এডিট করতে পারেন। তো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু করে আপনি আপনার ডকুমেন্টসটাকে রেডি করতে পারেন। তাহলে আমরা একটা মাত্র ওয়ে দেখলাম। এখন একটা কোশ্চেন থাকতে পারে আমার তো সব কিছু শেষ, এখন আমি বের হব কিভাবে? আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে ভ্যালু ইয়াটা আছে, টুলবার আছে, এই টুলবারের মধ্যে প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। আমাদের টুলবারের মধ্যে প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলে ক্লিক করব, আমার কাজ শেষ। আমি যাই করব না কেন এই সিলেকশন টুলটার মধ্যে ক্লিক করব, আমার কাজ শেষ। তাহলে প্রথম যে ডকুমেন্টেশনের সিস্টেমটা আছে সেটা আমরা জানলাম যে কিভাবে আমরা ডকুমেন্টেশনের সিস্টেমটা চেঞ্জ করতে পারি। এখন চলেন দ্বিতীয় যে অপশনটা আছে সেটার মধ্যে যাই। দ্বিতীয় অপশনটা হচ্ছে ফাইলে থেকে ডকুমেন্টস সেটআপের মধ্যে গেলাম। এখানেও দেখেন একই জিনিস, অর্থাৎ এই ডকুমেন্ট সেটআপের মধ্যে যা যা ছিল একই জিনিসই আছে। 3 নম্বরটা হচ্ছে আমি যদি আমার এইখানে আর্টবোর্ড টুলসে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমাকে ডকুমেন্ট সেটআপে যেতে হচ্ছে না,
ফাইল থেকে যে অটোমেটিকলি যদি আমি ক্লিক করি ওই একই জিনিসগুলো আমার চলে আসতেছে। এই জন্য আমি একটা দিয়ে এই সবগুলো আপনাদেরকে দেখায় দিলাম। খুব সহজেই আমি চাইলে আমার প্রয়োজন মতো ডকুমেন্টেশনকে আমি আমার মতো কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারি। তো এইভাবে যদি আপনি কাজ করেন খুব সহজে আপনি আপনার ডকুমেন্টসটাকে কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা কিছু প্রবলেম ফেস করি। আর আরেকটা কথা বলে নেই, যেহেতু উনি কথাটা বলছেন এর জন্য কথাটা বলে নেই, আমার এইখানে কেমন আছে কি আছে সেটা আপনার দেখার দরকার নেই এই মুহূর্তে। আমি আপনাকে সুন্দর করে কাস্টমাইজ করে দেবো, আস্তে 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 সব কিছু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা ফেস করি মাঝে মধ্যে সেটা হচ্ছে এভাবে টান দিতে গিয়ে হঠাৎ করে এটা ছুটে যায়, এভাবে টান দিতে গিয়ে হঠাৎ করে এটা ছুটে যায়, এভাবে টান দিতে গিয়ে হঠাৎ করে এভাবে ছুটে যায়। অনেক সময় আমাদের সফটওয়্যার স্ক্রিনটা দেখা যে জায়গাটা আছে ইন্টারফেসটা থাকে এরকম, অর্থাৎ এটা ছুটে আসছে, এটা এরকম আসছে, অর্থাৎ আগে যেরকম ছিল আমি আপনাদের দেখাচ্ছি একটু আগে কেমন ছিল। আগে ছিল আমার এরকম টাইপের, দেখেন আমারটা কিন্তু অর্গানাইজ করা, কিন্তু অনেক সময় আমাদের এরকম হয়, এটা এরকম থাকতেছে, এটা এরকম থাকে, এটা এরকম থাকে, এই অবস্থায় থাকে, তাই না? এরকম হয়, অনেকেরই হয়। তো ওনারা জানেন না এটা অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয়। আমরা কি করব, যদি কখনো এরকম হয়ে যায় তখন আমি আমার ডকুমেন্টসের ঠিক উপরের একটু খেয়াল করে দেখেন, এই যে উপরের যে অংশটা আছে এই অংশটার মধ্যে ধরবো, ধরে মাউসটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। দেখেন একটা নীল আভা আসছে, নীল আভা আসলে ছেড়ে দিব, এটা অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে আপনার টুল প্লেটটা আছে এই টুল প্লেটটাকে ধরে আবার যখন আমি লেফট সাইডে নিয়ে যাচ্ছি দেখেন নীল রঙের একটা আভা আসছে, ছেড়ে দেন, অ্যাড হয়ে যাবে। আবার এটাকে ধরে আমি কি করতেছি, এই পাশে দিচ্ছি, আমার নীল রঙের একটা আভা আসতেছে, ছেড়ে দেই, অ্যাড হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় ডকিং, DOCKING, ডকিং। এই জিনিসটাকে বলা হয় ডকিং, বুঝছি? অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো ছুটে গেছে, এই ডকুমেন্টসগুলোকে আপনি অর্গানাইজ করে আবার সুন্দরভাবে রাখবেন, এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ডকিং। এই হচ্ছে একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে অনেক সময় এমনও হতে পারে যে আপনার টুলবার যেটা আছে সেই টুলবারটা নাই, এখানে আপনার টুলবারটা নাই, বা আপনার এখানে এই প্লেট বারটা নাই। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি আপনার মেনু থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে একটা লেখা আছে হচ্ছে আপনার টুল, এই টুলসের মধ্যে গিয়ে ডিফল্টের মধ্যে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। আবার অনেক সময় এমনও হতে পারে আপনার কন্ট্রোল প্যানেলটা নাই, যে আপনি কাজ করতেছেন কন্ট্রোল প্যানেলটা তো খুঁজে পাচ্ছি না। তখন আপনি কি করবেন, আপনার মেনু থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে কন্ট্রোল প্যানেল যেটা আছে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এরপর আমি আপনাদেরকে আরেকবার বলি, এই পর্যন্ত আমরা যেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেগুলো আমি একটু রিপিট করতে চাচ্ছি। গতকাল আমরা আলাপ করছি হচ্ছে ওভারভিউ অফ গ্রাফিক্স ডিজাইন, বেসিক গ্রাফিক্স ডিজাইন কনসেপ্ট, গ্রাফিক্স ডিজাইন টেকনিক, আন্ডারস্ট্যান্ডিং গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি অ্যান্ড টুলস, ইউজ অফ গ্রাফিক্স ডিজাইন, এক্সাম্পল অফ গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি। তারপর হচ্ছে আজকে যেটা করছি সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্টস, কীভাবে নিউ ডকুমেন্টস ক্রিয়েট করবেন, হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক ডান বাই ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর কোন ধরনের কাজ করে, ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্ট রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে, ইলাস্ট্রেটর প্রিন্ট রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে। এরপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন নিউ ডকুমেন্টস, অর্থাৎ নিউ ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য আমাকে যা যা করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নেম, প্রোফাইল, নাম্বার অফ আর্টবোর্ড, সাইজ, উইথ, হাইট, ব্লিড, ইউনিট, এইসব নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন CMYK অ্যান্ড RGB এবং CMYK এর মধ্যে পার্থক্যটা কি সে সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টুল বার অ্যান্ড প্লেট বার, অলসো নোন মেনু বার, অর্থাৎ টুল বার, প্লেট বার, মেনু বার, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরপরে আমরা যে বিষয়টা বুঝলাম, ডকিং সিস্টেমটা বুঝলাম। এরপরে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে হাউ টু কাস্টমাইজ মাই এক্সিস্টিং আর্টবোর্ড, কিভাবে আমি আমার এক্সিস্টিং আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করব, এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই টোটাল বিষয়টা নিয়ে কারো যদি কোনো প্রত্যেকটা জিনিস ডিটেলস আলাপ করা হবে। অ্যাকচুয়ালি আমার সিস্টেমটা একটু অন্য সিস্টেম, জানি না আমার সিস্টেমটা আপনাদের ভালো লাগে কিনা, ভালো লাগবে কিনা জানি না,
চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে স্যার, যারা পারি না স্যার তাদের জন্য অনেক ভালো স্যার। না, সেটা হচ্ছে আমি যে জিনিসটা বুঝাতে চেষ্টা করি সেটা হচ্ছে আমি টুলস বাই টুলস ইউজ করি। অর্থাৎ আপনি এই মুহূর্তে আমি মনে করেন এই টুলসটা নিয়ে কাজ করতেছি, এই টুলসটা সম্পর্কে আপনাকে ডিটেলস বলবো আমি। এতে হয় কি, এই টুলসটার উইকনেসটা আপনার থাকবে না। এখন মনে করেন আমি একটু টুলস নিলাম এইটা, আবার শুরু করলাম এইটা, আবার এইখানে গেলাম, আবার এইখানে গেলাম, আবার এইখানে গেলাম, তাহলে দেখবেন একটা টুলস সম্পর্কে আপনার অ্যাকুরেট আইডিয়া আসবে না। তো এই জন্য আমি কি করি, সবসময় চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে, মানে আমরা চেষ্টা করবো হচ্ছে আপনার টুলস বাই টুলস নিয়ে কাজ করতে, অর্থাৎ যেই রিলেটেড যেই কাজগুলো আছে রিলেটেড কাজ সবগুলো করবো আমি। জি স্যার, দেখতে পাচ্ছি। আমি আমাদের যে টুল প্লেট আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্লেট আছে এই টুলস প্লেটের ছোট্ট একটা ডিটেলস আপনাদেরকে জানাতে চাচ্ছি। অর্থাৎ এই সম্পর্কে ছোটভাবে অল্প করে আপনাদেরকে একটু পরিচয় করায় দিব যে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ করে, কী সিস্টেমের কাজ করে। একদম প্রথমে যে টুলসটা আছে তার নাম হচ্ছে আপনার সিলেকশন টুলস। একদম প্রথম যে টুলস বাটের টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, প্রত্যেকটা টুলসের মধ্যে আপনি মাউসটা নিয়ে যাবেন, নিয়ে গেলেই দেখবেন ওইখানে আপনার মাউসের মধ্যে নামটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ওই টুলসটার নামটা কি সেটা দেখাচ্ছে। তো এইখানে যখন আমি মাউসটা নিয়ে গেলাম তখন এখানে দেখাচ্ছে কি সিলেকশন টুলস, যার শর্টকাট হচ্ছে ভি। অর্থাৎ আপনি যদি যে কোনো টুলসে থাকেন, আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে ভি প্রেস করেন, অটোমেটিকলি আপনি কি করতে পারবেন, সিলেকশন টুলে চলে যেতে পারেন, যে কোনো টুলসেই থাকেন না কেন। এখানে সাপোজ মনে করেন আমি এই টুলসে আছি, এখন আমি এই মুহূর্তে এই টুলসে আছি, আমি যদি এখন আমার কিবোর্ডের মধ্যে ভি প্রেস করি, দেখেন অটোমেটিকলি আমি সিলেকশন টুলে চলে গেছি। খেয়াল করে দেখেন এটা আপনার কালারাইজ হয়ে গেছে, অর্থাৎ এটা আপনার মার্কিং হয়ে গেছে। আমি এখন কিন্তু এখানে আসি, এখান থেকে যদি আমি এখন আমার কিবোর্ডের মধ্যে ভি প্রেস করি, অটোমেটিকলি আমি এখানে চলে যাব। এটাকে বলা শর্টকাট। এই সিলেকশন টুলসটার কি কাজটা কি? সিলেকশন টুলসের কাজ হচ্ছে হাতের মতো কাজ করে। সিলেকশন টুল কি কাজ করে? হাতের মতো কাজ করে। হাত কি কাজ করে? কোনো কিছু ধরা, কোনো কিছু সরানো, কোনো কিছুকে বড় ছোট করা, কোনো কিছুকে ধরে ফেলে দেওয়া, কোনো কিছুকে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ হাত যেভাবে কাজ করে ওই পর্যন্ত যত কাজ আছে এই সিলেকশন টুল করে। অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে আপনি যখনই কোনো কাজ করবেন, যে কোনো টুলসেই কাজ করেন না কেন, করার পর যদি এটা ফাইনালাইজ করতে চান, অর্থাৎ এটা যদি ইন্ড করতে চান, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, সিলেকশন টুলেই চলে যেতে হবে। আপনাকে কি করতে হবে, সিলেকশন টুলে চলে যেতে হবে। যাই করেন না কেন আপনি লাস্ট একদম সব শেষ হওয়ার পর বা একটা টুলস থেকে আরেকটা টুলসে মুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সিলেকশন টুলটা ইউজ করতে হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কাজের ফিনিশার হিসেবে আপনাকে এই সিলেকশন টুলসটা ইউজ করতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। অর্থাৎ এই ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা টুলস হচ্ছে সিলেকশন টুল। এরপরে দেখেন এর পাশে একটা টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলাপ করব আমি। এরপরে একটা টুলস আছে, নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে যেই জায়গায় সিলেকশন টুল অপারগ, অর্থাৎ সিলেকশন টুল এই জায়গায় আর কাজ করতে পারবে না, ওই জায়গাগুলোর মধ্যে ডিরেক্ট সিলেকশন কাজ করে। অর্থাৎ সিলেকশন টুলের কাজ যেখানে শেষ, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ সেখানে শুরু। আরেকটা কথা বলে নেই, যেই সব টুলসের পাশে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমি একটু জুম আরেকটু করতেছি, যেই সব টুলসের পাশে দেখবেন ছোট্ট একটা হোয়াইট কালারের অ্যারো, যেসব টুলসের পাশে দেখবেন ছোট করে একটা হোয়াইট কালার অ্যারো, ওই সব টুলসের ভিতরে মনে করবেন যে আরও কিছু সাব টুল আছে। এই টুলসের মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আরও দুইটা টুলস বের হয়ে আসছে। যেই টুলসের পাশে কোনো ছোট অ্যারো পাবেন, কর্নারে যদি কোনো ছোট অ্যারো দেখেন, তাহলে মনে রাখবেন যে ওই টুলসের ভিতরে আরও কিছু টুলস আছে। এরপরে হচ্ছে একটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সিমিলার কালার সিলেক্ট করে। অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন, কাজের মধ্যে আপনার ইয়েলো কালারটা অনেকগুলো ইয়েলো কালার। এখন আপনি চাচ্ছেন এই ইয়েলো কালারটা চেঞ্জ করে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে ইয়েলো কালারটাকে চেঞ্জ করে তুমি সবগুলোকে গ্রিন কালার দাও।
এখন এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা 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 করে ধরে গ্রিন কালার দিবেন। কিন্তু আপনি যদি ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করেন তাহলে একসাথে একবারে আপনি সিলেক্ট করে কি করতে পারেন, সবগুলোকে একটা কালার দিয়ে দিতে পারেন খুব সহজেই। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আর এটার নাম হচ্ছে কার্ভেচার লেসো টুল। লেসো টুলের কাজটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, যেমন ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবে, আর লেসো টুলের কাজ হচ্ছে আপনি ইচ্ছা করলে একসাথে অনেকগুলো পয়েন্ট ধরে কাজ করতে পারবেন। এটা হচ্ছে লেসো টুলের কাজ। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদেরকে ডিটেলস আলাপ করব, প্রত্যেকটা টুলস নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলাপ করব। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে পেন টুল। পেন টুলের পাশে হচ্ছে একটা অ্যারো আছে। এই পেন টুলটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের 60% বলা হয়, অর্থাৎ কেউ যদি পেন টুলটা ঠিকঠাক মতো শিখতে পারে সে গ্রাফিক ডিজাইনের 60% শিখে গেল, সে গ্রাফিক্স ডিজাইনের 60% শিখে গেল। এই জন্য পেন টুলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস আপনাদের গ্রাফিক্সের জন্যে। এটার ভিতরে আরও অনেকগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলস নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে দেখব। এরপর একটা টুলস আছে, নাম হচ্ছে কার্ভেচার টুলস, অর্থাৎ কথাটা হচ্ছে কার্ভ করা, অর্থাৎ যদি কোনো কিছুকে আপনি বাঁকাতে চান তখন আপনি ইচ্ছা করলে কার্ভেচার টুলসটা ইউজ করতে পারেন। এরপরে যে টুলসটা আছে তার নাম হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু যদি আপনি টাইপ করতে চান, লিখতে চান, টেক্সট নিয়ে কাজ করতে চান, তখন আপনাকে টাইপ টুল ইউজ করে কাজ করতে হবে। এরপর একটা টুলস আছে যার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আপনি যদি স্ট্রেট লাইন, কার্ভ লাইন বা আপনি গোলাকারের কোনো লাইন যদি নিয়ে কাজ করতে চান, শুধু লাইন, একটা রেখা নিয়ে যদি কাজ করতে চান তখন লাইন টুল ইউজ করতে পারেন। এরপর একটা টুলস আছে যার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। আর রেক্টেঙ্গুলার টুলের মধ্যে যেহেতু একটা অ্যারো দেখা যাচ্ছে, সো দ্যাট এইখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে নেই, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে শেপ জাতীয় যত কিছু তৈরি করবেন আপনি, অর্থাৎ দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টুলস ইলাস্ট্রেটরের মধ্যে, ফটোশপের মধ্যে প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনার সিলেকশন টুল। এরপরে দ্বিতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আপনি অনেকগুলো টুলস পাবেন, নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপসিক্যাল টুল, পলিগোনার টুলস, স্টার টুল। এই অপশনগুলো নিয়ে আপনি একটার পর একটা নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ শেপ জাতীয় যদি কোনো কাজ করতে চান আপনি ইচ্ছা করলে এইখান থেকে কাজ করতে পারেন। এরপর একটা অপশন আছে যার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, অর্থাৎ ব্রাশ টুল নিয়ে যদি কাজ করতে চান তখন আপনাকে এই টুলসটা নিয়ে কাজ করতে হবে। এইখানে কয়েকটা টুলস আছে, শার্পার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ জয়েন্ট টুল। এই জিনিসগুলো নিয়ে কাজ করব, কারণ আপনি যদি এখানে ডিরেক্ট বলি তাহলে আপনি বুঝবেন না। এরপর একটা অপশন আছে যার নাম হচ্ছে ইরেজ টুল। কোনো কিছু যদি আপনি ইরেজ করতে চান তাহলে ইরেজার টুলসটা ইউজ করব আমরা। এরপরে হচ্ছে একটা রোটেট এবং রিফ্লেক্ট টুল আছে। রোটেট অর্থ ঘোরানোর জন্য, রিফ্লেক্ট হচ্ছে তার প্রতিচ্ছবি হিসাবে ইউজ করতে চাইলে এই টুলসগুলো আমরা ইউজ করব। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি যেহেতু এখন এগুলি দেখাচ্ছেন না, সো এগুলি নাম বলে কি লাভ? নাম বলে লাভ হচ্ছে যাতে আমরা যখন নাম বলবো তখন যাতে আমরা অন্তত চিনতে পারি যে কোন টুলসটা নিয়ে আমরা কাজ করব। এই বিষয়গুলো যাতে আমরা চিনতে পারি, এই জন্যই হচ্ছে আপনাদেরকে আগে পরিচয় করে দেওয়া। এরপর একটা টুলস আছে যেখানে আপনার অনেকগুলো টুলস আছে, স্কেল টুল, শেয়ার টুল, তারপর হচ্ছে আপনার রিশেপ টুল, তারপর এখানে একটা টুলস আছে উইড টুলের কাজ আছে, এখানে আপনার কিছু ফ্রি ট্রান্সফর্ম টুলস আছে, এখানে আপনার শেপ বিল্ডার টুলস আছে, তারপর হচ্ছে আপনার অনেকগুলো আরও কয়েকটা টুলস আছে যেগুলো আপনার ভিতরে কাজ না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে শর্টকাট কয়েকটা করে দিচ্ছি। এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। অনেকগুলো কালার মিক্সিং করে যদি আপনি কাজ করতে চান তখন আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। যদিও আমরা জিনিসগুলো জানি বিধায় আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, মানে জানি বলতে আমরা অনেক সময় দেখি যে একই শেডের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন, এই সিস্টেমগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট আপনি কিভাবে করবেন না করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে দেখব। এরপরে হচ্ছে আপনার আইড্রপার টুলস, অর্থাৎ আপনি যদি কোনোখান থেকে কোনো কালার চয়েস করে নিতে চান কিভাবে নেবেন না নেবেন, এটা হচ্ছে আইড্রপার টুলসের কাজ। এরপরে হচ্ছে ব্ল্যান্ড টুল। ব্ল্যান্ড টুলের কাজটা কি? আপনি যদি অনেকগুলো শেপকে একসাথে ব্ল্যান্ড করতে চান, অর্থাৎ এখানে যেটা হয় সেটা হচ্ছে কালার অনেকগুলো মিক্সিং হয়, আর এখানে হয় হচ্ছে আপনার অনেকগুলো শেপ মিক্সিং হয়।
করতে চাইলে করতে পারেন। এরপর হচ্ছে স্প্রে টুল, অর্থাৎ আপনি যদি কোনো শেপ বা সিম্বলকে স্প্রে করতে চান তাহলে কি করতে পারবেন, আপনি এই স্প্রে করতে পারবেন। আর এখানে অলরেডি আমরা একটা টুলস নিয়ে কাজ করছি যার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। এরপরে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে হ্যান্ড টুল, এবং এখানে একটা টুলস আছে জুম টুল। এরপরে দেখেন এইখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে ফিল, এবং এইখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে স্ট্রোক। ফিল এবং স্ট্রোক কি জিনিস, কি সিস্টেমে কাজ করে, সেই বিষয়গুলো আপনাদের সাথে ডিটেলস আলাপ করব একটু পরেই। আর নিচে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে কালার, অর্থাৎ আপনি যে কালারটা নিয়ে কাজ করবেন সেই কালারটা এখানে থাকবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এরপরে যে কালারটা আছে সেটার নাম হচ্ছে নান, অর্থাৎ আপনি যদি কোনো কালার না চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করা দেওয়ার চেষ্টা করছি। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কেউ যদি বুঝতে না পারেন বলতে পারেন।